ঠিক আছে, মডিউল 2 এর শর্ট স্টোরি দ্য ফ্লাই আজকে পুরোটা করব। ঠিক আছে, পুরোটা যতটা ডিটেল হবে অতটা পড়বো, আর যতটা না সামারি পড়ার কথা ওর থেকেও ভালো থিমগুলো পড়া, কেন থিম রিলেটেড পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা সামারি রিলেটেড একটু কোনো কোশ্চেন আসবে না পরীক্ষায়। ঠিক আছে, তো প্রথমে ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে একটু জেনে নেবো, কারণ ওটার সাথে স্টোরিটা একদম রিলেটেড আছে। ক্যাথরিন ম্যানসফিল্ড 1888 মানে 1888 সালে আমাদের নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন একটা ধনী ফ্যামিলিতে। তার বাড়িতে টোটাল ভাই বোন ছিল 5 জন। ঠিক আছে, 1903 তিনি লন্ডনে যান স্কুলে পড়াশোনা করার জন্য তার বোনের সাথে। সেখানে গিয়ে তিনি মিউজিকে প্রেমে পড়েন, লিটারেচারের প্রেমে পড়েন, আর তিনি একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটিস যার নাম হচ্ছে অস্কার ওয়াইল্ড, তার সাথে তিনি সম্পর্কে আসেন। তারপরে 1906 সালে তিনি আবার বাড়িতে মানে নিউজিল্যান্ডে রিটার্ন আসেন, আর তিনি সেখানে বাড়িতে এসে বোর আর ট্র্যাপড ফিল করেন, কারণ এর আগে তিনি তো লন্ডনে ছিলেন, তো লন্ডনের লাইফস্টাইলে তিনি অভ্যস্ত হয়ে গেছিলেন। ফের যখন 3 বছর পর মানে 1906 বাড়ি আসেন, মানে নিউজিল্যান্ডে আসেন, তখন তিনি ট্র্যাপড আর বোর্ড ফিল করেন। আর 1908 তিনি আবার ইংল্যান্ডে পার্মানেন্টলি চলে যান এবং সেখানে গিয়ে তিনি মিউজিক ছেড়ে দেন, আর তিনি তখন থেকে রাইটিংয়ে বা লিটারেচারে ফোকাস করেন বা গল্প লেখা স্টার্ট করেন। ঠিক আছে, 1910 তিনি মানে 1908 পর থেকে তিনি অনেক জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায়, নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, আর সেখান থেকে তিনি সাইকোলজিক্যাল শর্ট স্টোরিজগুলো লিখতে থাকেন। ঠিক আছে, তার লেখালেখিগুলোতে আমরা যে সমস্ত রাইটারের ইনফ্লুয়েন্স পাই সেটা হচ্ছে অ্যান্টন চেকভ হচ্ছে এমন একটা রাইটার যিনি হচ্ছেন আমাদের শর্ট স্টোরিটাকে পপুলার করতে সাহায্য করেছিলেন, কারণ শর্ট স্টোরি পপুলারই হয়েছিল অ্যান্টন চেকভের হাত ধরে। আর একটা রাইটার হচ্ছে এডগার অ্যালান পো, আমি বলছিলাম পার্লন লেটারের কথা, ওই দুটো রাইটারের হাত ধরে শর্ট স্টোরিটা পপুলার হয়েছে। তো ওনাদের রাইটিং স্টাইল বা ওনাদের লেখালেখিগুলো পড়ে রাইটার কিন্তু একদম তার নিজের রাইটিং স্টাইলে কমপ্লিটলি পরিবর্তন আনেন, আর তিনি রাইটিং স্টাইলে একদম সাইকোলজিক্যাল যেটা থটসগুলো আছে ওইটা ইমপ্লিমেন্ট করেন। কারণ অ্যান্টন চেকভ, তারপরে ভার্জিনিয়া উলফ হচ্ছে এমন একজন রাইটার যিনি হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকে লিখতেন, মানে কখনো ক্যারেক্টারটা এক্ষুনি পাস্টে থাকবে, আবার এক্ষুনি প্রেজেন্টে হবে, আবার এক্ষুনি ফিউচারে চলে যাবে। মানে যুদ্ধের পরবর্তী সময় যে আমাদের হিউম্যান মাইন্ড যে ফোকাস থাকে না, কখনো পাস্ট, কখনো প্রেজেন্ট, কখনো ফিউচার, আর আমাদের থটসে যে ফ্র্যাগমেন্টেশনগুলো দেখা যায়, ওই সমস্ত জিনিস বা সাইকোলজিক্যাল কী পরিবর্তন হয় ওইগুলো তিনি অ্যান্টন চেকভ, ভার্জিনিয়া উলফ এই সমস্ত রাইটারের লেখালেখিগুলো পড়ে তার নিজের শর্ট স্টোরিতে অ্যাপ্লাই করেন। পার্সোনাল লাইফ বলতে তিনি অনেকজনকে ডেট করেছেন, বাট ম্যারি করেছেন তার এডিটারকে, যার নাম হচ্ছে এম মিউরি। ঠিক আছে, 10 বছরের মোটামুটি রিলেশনশিপ ছিল, কিন্তু তার আগেও তিনি অনেক কাউকে ডেট করেছেন, কিন্তু তার এডিটারকে তিনি হচ্ছে ম্যারি করেছেন। ঠিক আছে, 1915 সালে ঠিক আছে তার ভাই ওয়ার্ল্ড ওয়ারে হচ্ছে মারা যান। ঠিক আছে, আর এটা তাকে এফেক্ট করে এই স্টোরিটা লিখতে। তার ভাই যেহেতু ওয়ার্ল্ড ওয়ার 1 মারা যায়, তার জন্য এটা কিন্তু এফেক্ট করেছিল তাকে। আর যেখান থেকে স্টোরিটা যেটা আমরা ফ্লাই পড়বো, ওইখানে দেখবো যুদ্ধে একটা বাবা তার ছেলেকে হারাইছে, ওটাও কি 6 বছর একটা ব্যাপার আছে, তো ওইটা 6 বছরের সাথেও রাইটারের একটা সম্পর্ক আছে, ওটা আমরা দেখছি। কিন্তু 1915 সালে এটা মনে রাখবো, 1915 সালে তার ভাই প্রথম বিশ্বযুদ্ধে মারা যায়, যেটা তাকে ডিপলিভাবে এফেক্ট করে। আর 1918 থেকে 22 সালে এই টাইম পিরিয়ডটা ছিল তার রাইটিং ক্যারিয়ারে সবচেয়ে গোল্ডেন টাইম পিরিয়ড, কারণ এই টাইমে তিনি সবচেয়ে বেস্ট শর্ট স্টোরিজগুলো লেখেন। ঠিক আছে, আর তার শর্ট স্টোরিগুলো শুধু সাইকোলজিক্যাল শর্ট স্টোরি না, তার শর্ট স্টোরিগুলো একদম ডিপলি সাইকোলজিক্যাল। আমরা যখন শর্ট স্টোরিটা পড়বো তার প্রত্যেকটা জায়গায় দেখতে পাবো যে সাইকোলজি কীভাবে তিনি লিখছেন, বা যুদ্ধের পরবর্তী সময় হিউম্যান সাইকোলজিতে মানুষের মাইন্ডে কী পরিবর্তন হয়েছে ওগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, 1923 সালে তিনি টিউবারকিউলোসিসে মারা যায় 34 বছর মাত্র বয়সে। ঠিক আছে, আর আমরা তার লেখালেখিগুলোকে পেতামই না যদি তার হাজব্যান্ড তার মারা যাবার পর যদি না লেখালেখিগুলো পাবলিশ করতো। যেহেতু তার হাজব্যান্ড কী ছিল, তার এডিটার ছিল লেখালেখিগুলো, 10 বছর ধরে রিলেশনশিপ ছিল, তার জন্য তার মারা যাবার পর তার হাজব্যান্ড এই লেখালেখিগুলোকে পাবলিশ করেন, যার জন্য আমরা দেখতে পাই যে না আজকে আমাদের হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড বলে কেউ একটা রাইটার আছে। আমার একটা বান্ধবী আছে গুলু, ও সবচেয়ে ভালো পছন্দের স্টোরি হচ্ছে মানে যে কোনো কিছু পড়বে ক্যাথরিন ম্যানসফিল্ডের, কারণ বাট এটা যেটা পড়াবো এটা আমি নিজের বেস্ট দিয়ে পড়াবো, ভালো করে বুঝবি, স্টোরির মতো না মানে বুঝার মতো করে বুঝবি, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তার রাইটিংয়ের যেগুলো থিম দেখতে পাবো নিউজিল্যান্ডে চাইল্ডহুডের টাইমে কী কী পরিবর্তন এসেছিলো, গ্রিপ দেখতে পাবো, তারপরে আমরা সাইকোলজি দেখতে পাবো। আর রিবেলিয়ন মানে হচ্ছে একটা ভাবনা যে কোনো কিছু ট্র্যাডিশনাল নর্মসকে, আচরণকে আমি মানবো না, ওটাকে চ্যালেঞ্জ করবো, ওটা হচ্ছে রিবেলিয়ন। ঠিক আছে, এইটা শর্টকাটে লেখা আছে, বাট এইখানটায় এটা একটু বড় করে লেখা আছে, এটার শর্টকাট হচ্ছে এটা, তাই জন্য আমি এটা দিয়ে বুঝলাম। যদি কেউ পড়তে চাস তো এখান থেকে এটা নিয়ে তারপরে হচ্ছে পড়বি। ঠিক আছে, দেন আমি প্রথমে বললাম যে রাইটার ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখালেখিগুলোতে দুইটা রাইটারের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স দেখতে পাই, একটা হচ্ছে ভার্জিনিয়া উলফ আর একটা হচ্ছে অ্যান্টন চেকভের লেখালেখিগুলো পড়ে তিনি হচ্ছে নিজের লেখালেখিগুলোতে সাইকোলজিক্যাল থটসগুলোকে আনতে স্টার্ট করেন। ঠিক আছে, এটা আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এই যে ফ্লাই গল্পটা না আছে না, এটা অ্যান্টন চেকভের একটা গল্প আছে যেটা নাম হচ্ছে স্মল ফ্লাই। ওই স্টোরিটাতে দেখছি যে একটা ক্লার্ক
একটা ককরোচকে জ্বালিয়ে দিচ্ছে, ঠিক আছে, মেরে দিচ্ছে। আর এই স্টোরিতে আমরা কি দেখছি, বস গল্পটার এন্ডিংয়ে একটা ফ্লাইকে হত্যা করবে, ঠিক আছে, মানে সিমিলারিটিজ আছে। মানে আইডিয়াটা কোথায় থেকে পেয়েছেন বুঝতে পারছেন? আইডিয়াটা অ্যান্টপ চেকোভের লেখা ওই স্মল ফ্লাই থেকেই পেয়েছেন। ওইখানটায় দেখাচ্ছে একটা ক্লার্ক একটা ককরোচকে বার্ন করছে মানে পুড়িয়ে মারছে। আর এইখানটায় একটা বস অফিসে বসে একটা ফ্লাইকে মারছে, এটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি বস কীভাবে ফ্লাইকে টর্চার করছে আর মারছে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে একটু ভালো করে বলবো। আমাদের টাইটেলটা হচ্ছে দ্য ফ্লাই, রিটেন হয়েছিল 1922 সালে। কোথায় লেখা হয়েছিল? প্যারিসে, ফ্রান্সে, ঠিক আছে। পাবলিশ হয়েছিল 1922 সালে আর রিপ্রিন্টেড হয়েছিল 1923 সালে। এই কালেকশনটার নাম আছে, এটা পড়তে পারিস। লিটারারি পিরিয়ড হচ্ছে মডার্নিজম, এটা হচ্ছে মডার্ন একটা শর্ট স্টোরি, ঠিক আছে। জনরা হচ্ছে আমাদের শর্ট স্টোরি। সেটিংটা হচ্ছে একটা লন্ডনের একটা অফিসে আফটার ওয়ার্ল্ড ওয়ার 1। আচ্ছা, কোথাও লেখা নাই যে সেটিংটা লন্ডনে, মানে লন্ডন লোকেশনটা লেখা নাই, কিন্তু আমরা কীভাবে এটা বুঝছি? গল্পটাতে একটা জায়গা আছে ফাইন্যান্সিয়াল টাইমস, একটা নিউজ পেপার আছে, ওই নিউজ পেপারটা হচ্ছে লন্ডনের। তাই জন্য ওখান থেকে আমরা কনক্লুড করছি যে মেবি স্টোরিটার সেটিং লন্ডনের একটা অফিসে, বুঝে গেল? একটা নিউজ পেপার আছে, যেমনি আনন্দবাজার বললে আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের পত্রিকাকে বুঝবো, উনি ফাইন্যান্সিয়াল টাইমস হচ্ছে লন্ডনের একটা নিউজ পেপার। দ্যাট ইজ ওয়াই আমরা ওখান থেকে কনক্লুড করছি মেবি সেটিংটা হচ্ছে লন্ডনের একটা অফিসে প্রথম বিশ্বযুদ্ধের 1 বছর পরে, ঠিক আছে। আমরা ক্লাইম্যাক্সটা কখন দেখতে পাবো? যে যখন বস ফ্লাইটাকে কিল করবে, ঠিক আছে, আর ভয় পাবে নিজেকে, আর তখন ভুলে যাবে যে বস কী ভাবছিল। এটা হচ্ছে ক্লাইম্যাক্স, ঠিক আছে। যারা আমরা নতুন পড়ছি তারা এখন হয়তো এটা বুঝবো না, কিন্তু গল্পটা স্টার্টিংয়ে যখন আমরা শেষ করবো তখন এটা হচ্ছে বুঝে নেবো। আর পয়েন্ট অফ ভিউ হচ্ছে থার্ড পার্সেন্ট মানে যে লিখছে রাইটার, উনি স্টোরিটার ব্যাপারে শুরু থেকে এন্ড অবধি সবই জানছে। বলছিলাম না থার্ড পার্সেন্ট আর ফার্স্ট পার্সেন্ট। আচ্ছা, হিস্টোরিক্যাল কনটেক্সট কী ছিল? স্টোরিটা লন্ডনে সেট হয়েছে, কারণটাই বললাম, ইংল্যান্ডে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার 1-এর পর এটা হচ্ছে স্টোরি সেট হয়েছে। কত সালে পাবলিশ হয়েছিল? 1922-তে, ঠিক আছে। তখনকার টাইমে ব্রিটেনের অবস্থা কী ছিল? আফটার ওয়ার্ল্ড ওয়ার 1 ব্রিটেন ওয়াজ ফেসিং হিউজ সোশ্যাল চেঞ্জেস। ব্রিটেনে দেখছিলাম যে অনেক রকম সামাজিক পরিবর্তন হচ্ছে, ইকোনমিক স্ট্রাগল দেখা যাচ্ছে। ফ্যামিলিজ ওয়ার স্যাড ফর দেয়ার সন্স লস্ট ইন ওয়ার। ফ্যামিলি অনেক কী যেন বলে দুঃখে আছে, কারণ তারা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে হারাইছে। কেন? মানে যুদ্ধে হয়তো অনেক ফ্যামিলির অনেক ছেলে মেয়েরা যেতে চাইছিল না, বাট ওয়ার এমনি একটা জায়গা যেটা ইনডাইরেক্টলি ফোর্স করবে সোসাইটির সমস্ত মেম্বারকে যে তুমি ফ্যামিলিটার একটা পার্ট হও, ঠিক আছে, বোঝা যাচ্ছে? সোশ্যাল কন্ডিশনটা বোঝা যাচ্ছে তো? প্রথম বিশ্বযুদ্ধের পর ইকোনমিক্যালি যখন আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছিল, যখন মানুষরা সমাজে ফ্যামিলিরা ভেঙে গেছিলো যে না এইবার আমাকে মানে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল, তখন হচ্ছে এই গল্পটা লিখছে, ঠিক আছে। আর এটার সাথে পার্সোনাল অটোবায়োগ্রাফিক টাচটা কেমনি আছে? তার ব্রাদার, যিনি 1915 সালে মারা যাচ্ছিলেন, যুদ্ধে যাওয়ার আগে মানে ট্রেনিং পিরিয়ডে তিনি হচ্ছে মারা যান, ঠিক আছে, ফ্রান্সে যাওয়ার পূর্বে মারা যান। ওইখান থেকে তিনি ডিপলি একটা আঘাত পান মনে, যেখান থেকে স্টোরিটার জন্ম হয়, ঠিক আছে, ভাইয়ের মৃত্যুর পর। দিস ডিপলি ব্রোক ম্যানসফিল্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স হার রাইটিং ইমোশনালি। এটা ম্যানসফিল্ডকে বাধ্য করেছিল আর তার লেখালেখিগুলোকে আরও ইমোশনালিভাবে অ্যাটাচ করতে সাহায্য করেছিল, ঠিক আছে। 1917 সালে সি ওয়াজ ডায়াগনোজড উইথ টিউবারকিউলোসিস, মানে যক্ষা, যাকে আমরা টিবি বলি, এ ডেডলি ডিজিজ। 1917 সালে তিনি হচ্ছে যক্ষাতে আক্রান্ত হন বলে এরমভাবে ডাক্তাররা বলেন, ঠিক আছে। আর তিনি 1923 সালে মারা যান 34 বছর বয়সে, ঠিক আছে। 17 থেকে 23 কত বছর? 6 বছর না, বুঝতে পারছিস? 6 বছর ধরে সাফারিং ফেস করছিল। এই গল্পটাতে বসের ছেলে কত বছর আগে মারা গেছিলো? 6 বছর আগে মারা গেছিলো, বুঝতে পারছিস? বস কী করছিল? সাফার করছিল 6 বছর থেকে। অটোবায়োগ্রাফিক একটু টাচ পাচ্ছিস, বুঝতে পারছিস? এটা হচ্ছে তাই জন্য এগুলো লিখছি। Mansfield used this story to reflect on grief, trauma and the emotional emptiness left by the war, both personally and nationally. এই গল্পটাতে ম্যানসফিল্ড যেটা দেখাচ্ছে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের ট্রমা আর ইমোশনাল এমটিনেস, যে যুদ্ধের ফলে যে মানুষ মারা যায়, তার ফলে অন্যান্য মানুষরা, অন্যান্য ফ্যামিলি মেম্বাররা কীভাবে ইমোশনালি ব্রোকেন হয়ে যায়, ওইটা দেখা যায় পার্সোনালি লেভেলে। কারণ পার্সোনালি লেভেলে কীরকম বুঝতে পারছি? তার ভাই যেহেতু হারাইছিল। আর ন্যাশনালি লেভেলে কেমনি বুঝতে পারছি? কারণ ব্রিটেন সেই টাইমে ইকোনমিক্যালি স্ট্রাগল ফেস করছিল। এই গল্পটাতে আমরা কেমনি পার্সোনালি দেখতে পাবো? বস আর উডিফিল্ড দুইজনই তার নিজের ছেলেকে হারাইছে, বুঝতে পারছি? এটা হচ্ছে পার্সোনাল লস। আর এটা হচ্ছে ন্যাশনাল বা ব্রিটেন লেভেলে কেমনি লস? কারণ তার ছেলে মারা যাবার পর বসের বিজনেসটা কে চালাবে, বুঝতে পারছিস? যখন বিজনেস না চলবে দেশের জিডিপিটা কমতে, দেশে ইকোনমিক কন্ট্রিবিউশনটা কমে যাবে, মানে ন্যাশনালিও ক্ষতি হচ্ছে, পার্সোনালিও ক্ষতি হচ্ছে, বুঝে যাচ্ছে? এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এই গল্পটাতে যেটা বসের ক্যারেক্টারটা না, সেটা তার বাবার ক্যারেক্টারকে ইনডাইরেক্টলি রিফ্লেক্ট করছে। কারণ তার বাবা বসের মতো এরকম স্ট্রিক্ট ছিল, বুঝতে পারছিস? বস যেমনি তার অফিসে বসে ঘরে বসে কমান্ড দিচ্ছে না, অমনি তার বাবা তাকে স্ট্রিক্টলি গাইড করতো, কমান্ড দিত। তাই জন্য বসের ক্যারেক্টারটা তার বাবার ক্যারেক্টারের সাথে কোথাও না কোথাও মিলে যাচ্ছে, বুঝতে পারছিস? এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে আচ্ছা, ক্যারেক্টারগুলো আমরা দেখছি যে এই গল্পের ক্যারেক্টারগুলো কী আছে। প্রথম ক্যারেক্টারকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে দ্য বস। বসটাকে, বস এখানে হচ্ছে একটা আননেম প্রোটাগনিস্ট। শর্ট স্টোরি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য কি? আমরা কোনো কিছুর অ্যান্সার পাবো না, ঠিক আছে? এমনি অনেক কোশ্চেন থাকবে যেমনি অ্যান্সার পাবো না, যেমনি বসের এক্স্যাক্ট কী নাম ছিল আমরা পাচ্ছি না, তো এটা শর্ট স্টোরিকে শর্ট স্টোরির মতো করে তুলছে, ঠিক আছে? বসটা হচ্ছে এই গল্পের একটা আননেমড প্রোটাগনিস্ট।
আর বস হচ্ছে লন্ডনের একটা সাকসেসফুল বিজনেসম্যান। হ্যাঁ, আর বস তার নিজের অফিসে কোনো একদিন হচ্ছে উডি ফিল্ডকে অ্যাপয়েন্ট করেছিল, যে এখন রিটায়ার হয়ে গেছে কারণ স্ট্রোকের কারণে। বসের অফিসে কে কাজ করছো? উডি ফিল্ড, ঠিক আছে। কিন্তু বাট উডি ফিল্ড এখন রিটায়ার কেন? কারণ উডি ফিল্ড এখন স্ট্রোকড হয়েছে। কেন স্ট্রোক হয়েছে আমরা জানি না, বাট যেহেতু উডি ফিল্ডের স্ট্রোক হয়েছে তাই জন্য উডি ফিল্ড এখন রিটায়ার হয়ে গেছে। তাহলে বস হচ্ছে একটা আননেম প্রোটাগনিস্ট, যিনি একটা লন্ডনের সাকসেসফুল বিজনেসম্যান, আর যিনি উডি ফিল্ডের অ্যাকচুয়ালি বস, ঠিক আছে। বসের অফিসে হচ্ছে উডি ফিল্ড কাজ করে, বাট উডি ফিল্ড যেহেতু হচ্ছে আমাদের বয়সে অনেকটা বড়, ঠিক আছে। বসের থেকে বয়সে হচ্ছে কে বড়? না, বস বড়, তো ভুলে গেছি সবটি। বস হচ্ছে 5 বছরের বড়, যেহেতু বস মনে কেমনি রাখবো, কারণ বস হচ্ছে, তো বস থেকে আমরা বড় ভাবছি, তো মনে রাখবি বস হচ্ছে বড়, ঠিক আছে। আচ্ছা, বসকে আমরা দেখবো এই গল্পটাতে বাইরে থেকে স্ট্রং দেখাবে, অ্যাক্টিভ দেখাবে, ইয়ুথফুল দেখাবে, ঠিক আছে। এত যে দীর্ঘ বয়স হয়ে গেছে তারপরে বস কিন্তু বাইরে থেকে দেখে স্ট্রং লাগবে, অ্যাক্টিভ লাগবে, ইয়ুথফুল লাগবে, এনার্জেটিক লাগবে, ঠিক আছে। আর বস যেরকমভাবে কমান্ড দেবে না মেসিকে বা তার ক্লার্ককে বা উডি ফিল্ডকে, দেখবো যে বস আর উডি ফিল্ডের কনভারসেশনে ধরুন বস উডি ফিল্ডকে একটা উইস্কি অফার করবে, মনে পড়ছে? উইস্কিটাতে অফার করবে, তখন কি বলবে? এটা উইস্কিতে আমি যেরকমভাবে জল দিয়েছি, তুমি আর এক ফোঁটা বাইরে থেকে জল দিও না। এটা মানে কি দেখাতে চাইছে? বসের সুপিরিয়ারিটি, যে বস অ্যাকচুয়ালি কেন বস, ওটা দেখাতে চাইছে, বুঝতে পারছিস? দ্য বস এনজয় শোয়িং অফ হিজ ফ্যান্সি নিউ অফিস টু উডি ফিল্ড। বস কী করতো? তার উডি ফিল্ডকে নিজের ঝা চকচকে অফিসটা দেখাতে সবসময় পছন্দ করতো, ঠিক আছে। তারপরে হচ্ছে বস কিন্তু এই গল্পটাতে তার নিজের একমাত্র ছেলেকে হারাইছে, যে 6 বছর আগে World War I মারা গেছে, ঠিক আছে। স্টোরিটা ওপেন কোন দিন হচ্ছে? যেমনি প্রগ্রেশন আমরা একটা ওপেনিং দেখছিলাম না, 3য় মৃত্যুবার্ষিকীতে, এইখানটায় আমরা দেখছি স্টোরিটা ওপেন কখন হয়েছে। বসের ছেলে 6 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে হচ্ছে মারা গেছে, ঠিক আছে। 6 বছর পর, প্রথম বিশ্বযুদ্ধে 6 বছর পর হঠাৎ একটা দিনে গল্পটা স্টার্ট হয়েছে, বুঝা যাচ্ছে? মানে শর্ট স্টোরি আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি? অ্যাব্রাপ্ট বিগিনিং ইন মিডিয়া রেক্স, পড়েছিলাম। মানে হুট করে শর্ট স্টোরি স্টার্ট হবে, হুট করে এন্ড হয়ে যাবে, আমরা ধরতেই পাবো না কখন স্টার্ট হচ্ছে কখন শেষ হচ্ছে। যদি বলে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট দ্য লাস্ট লিফ অ্যাজ এ পারফেক্ট শর্ট স্টোরি, সরি দ্য ফ্লাই অ্যাজ এ পারফেক্ট শর্ট স্টোরি, তখন কিন্তু আমাদের কথাগুলো লিখতে হবে যে দ্য স্টোরি বিগিনস সাডেনলি, যে হঠাৎ করে স্টার্ট হচ্ছে 6 বছর পর, প্রথম বিশ্বযুদ্ধের 6 বছর পর হঠাৎ একটা লন্ডনের অফিসে 2 জনের কথাবার্তা ধরুন গল্পটা স্টার্ট হচ্ছে, এটা কিন্তু আমরা লিখবো, ঠিক আছে, যদি শর্ট স্টোরিতে আছে। তারপর আর কি লিখবো? যে যেহেতু শর্ট স্টোরি তাই জন্য নাম্বার অফ লিমিটেড ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এমনি অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি যেটার অ্যান্সার আমরা কখনোই পাইনি, আমরা একটাই ডাইরেক্ট প্লট দেখতে পাচ্ছি, আমরা সেটিংটা লিমিটেড দেখতে পাচ্ছি, কোথায়? লন্ডনের অফিসটা। এগুলো কিন্তু লিখবি যদি শর্ট স্টোরিকে কেন শর্ট স্টোরি বলে, ঠিক আছে, না তো কিন্তু নাম্বার দিবে না। দেন বস কী করছে? যেহেতু তার ছেলে 6 বছর আগে মারা গেছে, তো বস এখন চেষ্টা করছে প্রিটেন্ডস টু হ্যাভ মুভ অন, তার সেই মারা যাবার কষ্টটাকে মুভ অন করার চেষ্টা করছে। বাট গ্রিফ লিভস ইনসাইড হিম সাইলেন্টলি, কিন্তু দুঃখটা তার মনে এখনও কিন্তু বেঁধে আছে। 6 বছর ধরে বস কিন্তু ভুলতে পারেনি সেই দুঃখটা, বুঝতে পারছিস? ওয়েন উডিফিল্ড টক্স অ্যাবাউট ওয়ার গ্রেভস অফ হিজ সন দেন বস ফিলস ব্রোকেন ইনসাইড। যখন উডিফিল্ড কথাবার্তা ধরুন বসকে বললো যে তার মেয়েরা বেলজিয়ামে গেছিলো তার বসের ছেলের আর তার নিজের ভাইয়ের কবর দেখতে, তখন এই কথাটা শুনে বস কিন্তু সাথে সাথে ইমোশনালি ব্রোকেন হয়ে গেল। মানে বস চেষ্টা করছিল মুভ অন হবার, বাট বস পারেনি। এটা কি দেখাচ্ছে? যে ওয়ার কেবলমাত্র মানুষকে কেড়ে নেয় না, মানুষকে ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, মেন্টালিভাবে টর্চার করে, বুঝতে পারছি? যদি কনসিকুয়েন্সেস অফ ওয়ার আছে, মানে বলে যে ফ্লাইতে তুমি যুদ্ধের ভয়াবহতা কীভাবে দেখেছো, তাহলে এই কথাগুলো লিখতে লাগবে। বস অ্যাকচুয়ালি ট্রাই করছিল, বাট দীর্ঘ 6 বছর পরও ওয়ার চলে গেছে, কিন্তু বস কিন্তু তার ছেলের হারানোর যেটা কষ্টটা ওরা কিন্তু এখনও ভুলেনি, এগুলো কিন্তু লিখতে লাগবে, ঠিক আছে। তারপরে আমি দেখছি যে একটা জায়গায় দেখবো যে বস কিন্তু কাঁদতে চাইবে, কিন্তু বস তার নিজের ইমোশনটা এক্সপ্রেস করতে পারবে না, ঠিক আছে, এটা আমরা দেখবো। তারপরে আমরা দেখবো যে গল্পটা যত আগাবে তখন দেখবো যে বসের টেবিলের উপর একটা ইম্পর্টে একটা ফ্লাই এসে পড়বে। প্রথমে তো বস এটাকে সেভ করবে, মানে সেই ফ্লাইটাকে ইম্পর্ট থেকে তুলে নেবে, তারপরে একটা ব্লিটিং পেপারের উপর রেখে তারপরে নিজের ইচ্ছা একটার পর একটা কালির ঠোপা দিবে ওই ফ্লাইটার উপর, যতক্ষণ না পর্যন্ত ফ্লাইটাকে টর্চার করছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে বস করবে। আর ফ্লাইটা যখন মারা যাবে তখন বসটা রেস্টলেস ফিল করবে, লস্ট ফিল করবে, নার্ভাস ফিল করবে, ভুলে যাবে যে সে কী ভাবছিল, দুর্বল ফিল করবে, ঠিক আছে, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে বসের ক্যারেক্টার, বুঝা গেল বসের ক্যারেক্টারটা। বাকি যেগুলো আছে এগুলো একটু পড়বি তাহলে আরও ভালো হবে। বস হচ্ছে এমনি একটা ক্যারেক্টার যিনি হচ্ছে লন্ডনের একটা বিজনেসম্যান, তার ছেলে, একমাত্র ছেলেকে তিনি প্রথম বিশ্বযুদ্ধে হারাইছে 6 বছর আগে, বাট তারপরেও প্রথম বিশ্বযুদ্ধে হারাবার পর তিনি কিন্তু 6 বছর ধরে তার ছেলে হারানোর কষ্টটা ভুলতে পারেননি, বুঝতে পারছিস? বস বাইরে থেকে স্ট্রং, এনার্জেটিক দেখালেও কিন্তু অ্যাকচুয়ালি ভিতর থেকে ব্রোকেন হয়েছে, বুঝতে পারছিস? আর তারপরে বসের ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি যে বস হচ্ছে উডিফিলের অ্যাকচুয়ালি বস, হ্যাঁ, কারণ বস হচ্ছে উডিফিল্ডকে নিজের অফিসে অ্যাপয়েন্ট করেছিল, বাট উডিফিল্ড এখন রিটায়ার, বসের অফিসে কাজ করছিল, বাট উডিফিল্ড হচ্ছে এখন রিটায়ার, বস থেকে 5 বছরের ছোট, কিন্তু উডিফিল্ডকে দুর্ভাগ্যবশত আমরা বেশি ওল্ড দেখাচ্ছি বসের থেকে, ঠিক আছে। তারপরে আমরা দেখছি যে বস হচ্ছে এমনি একটা ক্যারেক্টার যিনি সবসময় অফিসে বসে কমান্ড দেয় অন্যজনকে। তারপরে দেখছি যে হঠাৎ করে প্লটটা আগাবে, তো বস যখন টেবিলে বসে থাকবে তার টেবিলের উপর একটা ইম্পট রাখা থাকবে যেখানে একটা ফ্লাই এসে পড়বে, বস প্রথমে ফ্লাইটাকে সেভ করবে, বাট আস্তে 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 করে
এটাকে আরও কালির ঠোপা দিবে ফ্লাইটার উপরে, আর আস্তে আস্তে করে ততক্ষণ কালির ঠোপা দিবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মারা যাবে। ঠিক আছে, মনে পড়ছে বসের ক্যারেক্টারটা। নেক্সট আমরা যেটা ক্যারেক্টার দেখবো ওটা হচ্ছে উডিফিল্ড। উডিফিল্ডটা কি? উডিফিল্ড হচ্ছে এমনি একটা ক্যারেক্টার যেটা হচ্ছে বসের অফিসে উডিফিল্ড হচ্ছে আমরা দেখবো কাজ করতো। ঠিক আছে, উডিফিল্ড হচ্ছে বস থেকে আমাদের বয়সে 5 বছরের ছোট, বাট উডিফিল্ডকে বস থেকে দেখে বেশি বৃদ্ধ মনে হয়, বেশি উইক মনে হয়। 5 বছর ইয়াং থাকা সত্ত্বেও উডিফিল্ডকে আমরা এখানে বেশি বৃদ্ধ দেখছি। আর উডিফিল্ডকে দেখছি গল্পটা স্টার্টিংয়ে যে উডিফিল্ড বসের অফিস থেকে রিটায়ার নিয়েছে, কারণ হচ্ছে উডিফিল্ডের স্ট্রোক হয়েছিল। ঠিক আছে, আর যেহেতু তার স্ট্রোক হয়েছিল তার জন্য তাকে তার ওয়াইফ আর ডটাররা সপ্তাহে শুধু একদিন বেরোতে দিত বাড়ি থেকে, যেটা হচ্ছে মঙ্গলবার। যদিও তারা জানতো না যে মঙ্গলবার বেরিয়ে উডিফিল্ড হচ্ছে টাউনের কোথায় যেত। তারা ভাবতো যে উডিফিল্ড হয়তো কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, আর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে তার জন্য তারা মানে ভাবতো যে উডিফিল্ড হয়তো তার বন্ধুদের নিশ্চয়ই হয়তো বিরক্ত করছে। ঠিক আছে, আর উডিফিল্ড বসের মতো নিজেও তার ছেলেকে প্রথম বিশ্বযুদ্ধে হারাইছে, বাট প্রবলেম হলো উডিফিল্ড তার ছেলের মৃত্যুটাকে সহজে মানতে পেরে নিয়েছে, কিন্তু বস হচ্ছে আমরা দেখছি তার ছেলের মৃত্যুটাকে মানতে পারেনি। ঠিক আছে, উডিফিল্ড হচ্ছে অ্যান এল্ডারলি রিটায়ারমেন্ট ওয়ান্স হি ওয়ার্কড অন দ্য অফিস অফ দ্য বস, ভিজিটস দ্য বস এভরি টিউসডে। উডিফিল্ড দেখছি প্রত্যেক মঙ্গলবার বসের অফিসে ভিজিট করে ইন লন্ডন জাস্ট ফর কোম্পানি অ্যান্ড কনভারসেশন। কারণ হচ্ছে যেহেতু এত বছর বসের অফিসে কাজ করছে তার জন্য তার একটা বসের প্রতি অ্যাট্রাকশন চলে এসছে। অ্যাট্রাকশন বলতে কথা বলতে হবে, যেতে হবে, একটা মায়া কাজ করছে, তার জন্য যাচ্ছে। ঠিক আছে, উডিফিল্ডের ফিজিক্যাল কন্ডিশন হচ্ছে উডিফিল্ড হচ্ছে উইক, ফ্র্যাগাইল, বাট বসকে আমরা কি দেখলাম? স্ট্রং, এনার্জেটিক। বুঝতে পারছিস? তারপরে হচ্ছে উডিফিল্ডকে রাইটার যেভাবে ডিসক্রাইব করছে হচ্ছে ট্রেমলিং, ফরগেটফুল, ডিমাইড, এমনি ম্যান। মানে ট্রেমলিং মানে হাত পা কাঁপছে, ফরগেটফুল মানে যিনি সহজে ভুলে যাচ্ছেন, ডিমাইড মানে ওই যে ভুলে যাচ্ছে তো বুড়া মানুষগুলো একটু চিন্তায় চোখ মুখ যেরকম কুচকায় না, ওটা হচ্ছে ডিমাইড এখানে। ঠিক আছে, আর উডিফিল্ডকে দেখছি তিনি তার ওয়াইফ আর ডটারকে আন্ডারে তিনি হচ্ছে থাকছেন, মানে উডিফিল্ড ইজ কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ডটার্স। ঠিক আছে, কারণ দেখছি প্রত্যেক সপ্তাহে শুধু একদিন তাকে বেরোতে দিচ্ছে, যেটা হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, আর ওয়াইফ আর ডটার কিন্তু বেরোতে দিচ্ছে না। আর তারপরে দেখছি উডিফিল্ডের রিলেশনশিপ বসের সাথে কীরকম। উডিফিল্ড কিন্তু বসকে কিন্তু প্রেজ করছে, আর উডিফিল্ড বসের ঝা চকচকে অফিসটাকে কিন্তু প্রেজ করছে। ঠিক আছে, যদিও উডিফিল্ড 5 বছরে তার থেকে জুনিয়র, কিন্তু বসের অফিসে ঝা চকচকে রুমটা দেখে উডিফিল্ড কিন্তু ওটা হচ্ছে প্রেজ করছে। ঠিক আছে, আর বস কিন্তু সবসময় চাইতো যাতে উডিফিল্ড তার নিজের প্রশংসা করে, উডিফিল্ড যেন প্রশংসা করে তার অফিসটা দেখে, এটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, বসের সাথে উডিফিল্ড কথা বলার সময় উডিফিল্ড দুর্ভাগ্যবশত বলে দিয়েছিল যে তার মেয়েরা হচ্ছে বসের আর তার নিজের ছেলের কবর দেখতে গেছিলো বেলজিয়ামে, যেটা বসটাকে হার্ট করেছিল, যেটা যার জন্য দেখবো যে বস ইমোশনালি ব্রোকেন হয়েছিল, আর তারপরে বস কীভাবে মাছিটাকে হত্যা করেছিল ওটা বলবো। কিন্তু বসের ইমোশনালি ব্রোকেন হওয়ার কারণ ছিল উডিফিল্ডের এই কথাটা, এটা আমরা দেখবো, মানে ক্যাটালিস্টের মতো কাজ করছে। বুঝতে পারছিস? আচ্ছা, তারপরে এটা হয়ে গেল। তারপরে আমরা দেখছি বসের সন। বসের সনটাকে, বসের সনটা হচ্ছে যে ছেলেটা হচ্ছে 6 বছর আগে মারা গেছে। ঠিক আছে, ওটা হচ্ছে বসের সন, একমাত্র ছেলে ছিল তার। আর যে ছেলেটা বস চাইছিল তার ছেলেটাকে একটা সাকসেসফুল বিজনেসম্যান হিসাবে দেখতে, তার জন্য তার ছেলেটাকে ওরমভাবে রেডি করছিল, বাট যুদ্ধটার স্টার্টিং হবার টাইমে বসের ছেলে হচ্ছে মারা যায়। ঠিক আছে, 1 বছর বসের অফিসে কাজ করেছিল, আর যে সাকসেসফুল বিজনেসম্যান হিসাবে কাজ করছিল ওটা আমরা দেখবো। আর বসের ছেলে হচ্ছে World War I মারা গেছে, আর তার যেটা গ্রেভ মানে হচ্ছে কবর কোথায় আছে? বেলজিয়ামে আছে, রেগির ক্রেভের কাছে। রেগিটাকে উডিফিল্ডের ছেলে, যে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে হচ্ছে প্রাণ হারাইছিল। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তারপরে বসের ছেলের সাথে একটা ব্যাপার হলো যে কখনো ফিজিক্যালিভাবে প্লেটাতে অ্যাপিয়ার হয়নি। ঠিক আছে, বসের ছেলে, আর তার যেটা অ্যাবসেন্স আছে না, বসের ছেলেটা এতটা, মানে বসের ছেলেটা তো ফিজিক্যালি কোনো দিন গল্পটাতে অ্যাপিয়ার হয়নি, বাট বসের ছেলে যেটা অ্যাবসেন্টটা আছে, যেটা তাকে হন্ট করছিল, মানে তারা করছিল। ঠিক আছে, ওটা আমরা দেখবো। তারপরে এগুলো পড়ে নিবি। তারপরে হচ্ছে মেসিটা কে ছিল? মেসি ছিল বসের অফিসের একটা ক্লার্ক। ঠিক আছে, যে বসের প্রত্যেকটা কথা শুনতো। আর গল্পটাতে মেসি কী রোল প্লে করেছিল? গল্পটাতে মেসি হচ্ছে প্লে করেছিল রোল যে বসকে একদিন টেলিগ্রাফ দিয়েছিল, যে পেপারটাতে লেখা ছিল যে আপনার ছেলে হচ্ছে মারা গেছে। এটা মেসি কিন্তু বসকে টেলিগ্রাফটা দিয়েছিল। আর গল্পটার এন্ডিংয়ে যখন বস মাছিটাকে মেরে দিয়েছিল তখন পেপারটা ফেলে দিয়েছিল, আর মেসি কী করেছিল? বসকে একটা ফ্রেশ ব্লটিং পেপার একটা অফার করেছিল। এটা হচ্ছে মেসির রোল। ঠিক আছে, মনে পড়ছে? মেসি হচ্ছে বসের ছেলের মৃত্যুর খবরটা বসকে দিয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে খুবই ওবিডিয়েন্ট ছিল, প্রত্যেকটা কথা শুনতো। আর তৃতীয় কথা হচ্ছে যে গল্পটার এন্ডিংয়ে একটা ব্লটিং পেপার হচ্ছে বসকে অফার করেছিল। এটা হচ্ছে কথা। আর রেগি কে ছিল উডিফিল্ডের ছেলে, যে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে বসের ছেলের মতোই প্রাণ হারাইছিল। তার কবরটা কোথায় আছে? বেলজিয়ামে আছে। আর এ কিন্তু ফিজিক্যালি কোনোদিন অ্যাপিয়ার করেনি, বাট রেগি আর বসের ছেলে, যার নাম আমরা জানি না, ওদের দুজনের ফিজিক্যালি অ্যাবসেন্টনেসটা পুরো গল্পটাতে হন্ট করবে, মানে তারা করবে উডিফিল্ডকে আর বসকে আলাদা আলাদাভাবে, ওটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর তারপর দেখতে পাবো উডিফিল্ডের ডটাররা স্ট্রোক হয়ে যাবার পর তার বাবাকে এমনি নর্মালি বেরোতে দেয় না, আর তার ওয়াইফও বেরোতে দেয় না। ঠিক আছে, তার বাবার স্ট্রোক হয়ে যাবার পর
কিন্তু তারা তাকে বক্স ইন করে রাখে, আমরা দেখবো বক্স টিন লেখা আছে, মানে তারা তাকে ঘরে বন্ধ করে রাখে। ঠিক আছে, ক্যারেক্টারগুলো প্রথমে হচ্ছে বস, আর বসের ছেলে হচ্ছে যিনি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারাইছে। দ্বিতীয় আমাদের ক্যারেক্টার যেটা দেখলাম ওটা হচ্ছে উডিফিল্ড, আর তার ছেলের নাম হচ্ছে রেগি, যিনিও হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারাইছে। আর তৃতীয় ক্যারেক্টার হচ্ছে আমাদের ক্লার্ক, যেটা হচ্ছে মেসি, যে জানাইছিল যে বসের ছেলে ডেথ নিউজটা জানাইছিল। তারপরে আমরা দেখলাম বসের ওই উডিফিল্ডের ওয়াইফ আর ডটারকে, বুঝতে পারছি, উডিফিল্ডের ওয়াইফ আর ডটার উডিফিল্ডকে বাইরে বেরোতে দেয় না, শুধু একদিন বাদে। ঠিক আছে, এবার হচ্ছে শর্ট স্টোরি সামারিটা পড়ুন। আমরা দেখছি যে স্টার্ট হচ্ছে গল্পটা এরকম যে প্রথম বিশ্বযুদ্ধের, এখান থেকে শুনি ভালো করে, প্রথম বিশ্বযুদ্ধের 6 বছর পরে হঠাৎ একদিন মঙ্গলবারের দিনে উডিফিল্ড বসের অফিসে ভিজিট করতে এসে, এরকম একটা টাইমে গল্পটা স্টার্ট হচ্ছে। ওল্ড উডিফিল্ড ভিজিটস দ্য বস অন ওয়েডনেসডে অ্যাকচুয়ালি। ওল্ড উডিফিল্ড বসের অফিসে ভিজিট করতে এসে মঙ্গলবারের একটা দিনে, যেখানে সে চেয়ারে বসে আছে আর পিয়ার্স আউট লাইক এ বেবি ফ্রম এ প্র্যাম, মানে উকি মেরে দেখছে, যেরকম একটা বাচ্চা তার প্র্যাম বা খেলনা গাড়ি থেকে উকি মেরে দেখে, ঠিক তেমনি উডিফিল্ড চেয়ার থেকে উকি মেরে কাকে দেখছে, হচ্ছে বসকে, আর বলছে ইউ আর ভেরি স্নাগ হেয়ার, আপনি এখানে খুব আরামেই আছেন। ঠিক আছে, এমনি গল্পটা স্টার্টে গিয়ে উডিফিল্ড বলছে বসকে, এখানে বলছে না পিয়ার্স আউট লাইক এ বেবি ফ্রম এ প্র্যাম, মানে আমরা জীবনে আমাদের যেটা শৈশবকালটা আছে, যেটা বাচ্চা টাইমটা হচ্ছে দুইবার এনজয় করি, একটা হচ্ছে শৈশবে আর একটা হচ্ছে বার্ধক্যে। এই যে এই ডেসক্রিপশনটা দিয়েছে না, পিয়ার আউট লাইক এ বেবি ফ্রম এ প্র্যাম, মানে উডিফিল্ড এখন তার জীবনে বার্ধক্যে পৌঁছেছে, মানে বার্ধক্যে হচ্ছে যেরকম বাচ্চাকে যেরকম ছোটোবেলায় কেয়ার করে মানুষজন, উনি বার্ধক্য কেয়ার করে, তার জন্য এটা দেখাচ্ছে যে উডিফিল্ড ইজ নট ফিজিক্যালি ওয়েল বাট বস ইজ স্ট্রং, এই অ্যাটিটিউডটা আমরা দেখতে পাবো। বাট হি ডাজ নট ওয়ান্ট টু লিভ ইয়েট, তার কথা বলা হয়ে গেছে, এখন তার বাড়ি যাবার সময়, কিন্তু দেখছি যে উডিফিল্ড এখনও যাচ্ছে না। ঠিক আছে, উডিফিল্ডের রিটায়ারমেন্টের পর সে বাড়িতে তার ওয়াইফ আর ডটারের কন্ট্রোলে থাকে, কারণ তার একটা স্ট্রোক হয়েছিল, তার জন্য উডিফিল্ড কাজ থেকে রিটায়ার নিয়ে নিয়েছে। ঠিক আছে, আর উডিফিল্ডের ওয়াইফ আর ডটাররা শুধুমাত্র মঙ্গলবারের দিনে উডিফিল্ডকে টাউনে বেরোতে দিত, শুধু মঙ্গলবারের দিনে তারা তাকে ড্রেস পরাতো, ব্রাশ করাতো আর সিটিতে যাওয়ার জন্য অ্যালাউ করতো। ঠিক আছে, ফ্যামিলি ডাজ নট নো হোয়াট হি ডাজ, ফ্যামিলি জানে না যে উডিফিল্ড শহরে একদিন কী করতে যায়। থিংস হি হ্যাজ জাস্ট বদারিং হিজ ওল্ড ফ্রেন্ডস, মনে করে যে উডিফিল্ড হয়তো তার বন্ধু বান্ধবদের শহরে হয়তো বিরক্ত করতে যায়। ঠিক আছে, হি স্টিল ক্লিংস টু লাস্ট প্লেজার, সে ক্লিংস মানে হচ্ছে হি স্টিল হোল্ডস টু লাস্ট প্লেজার। উডিফিল্ড বেসিক্যালি কী চায় যে তার নিজের জীবনে যেটা শেষ ছোটোখাটো খুশিগুলো আছে না, সেগুলোকে ধরে রাখতে চায়, যেরকমভাবে একটা গাছ তার জীবনের লাস্ট লিফগুলোকে ধরে রাখতে চায়, অমনি উডিফিল্ড কী চায় যে তার জীবনের যেটুকুটা টাইম বেঁচে আছে সেই সেটুকুটা টাইম হেসে খেলে কাটাবে। কারণ হচ্ছে উডিফিল্ডকে দেখলাম যে যেহেতু স্ট্রোক হওয়ার পর তার তার কন্যা আর একটা হচ্ছে তার ওয়াইফ তাকে বেরোতে দেয় না। ঠিক আছে, আর তারপরে দেখছি বস তার চেয়ার রোল করে বলছে, বসকে আমরা দেখছি যে 5 বছরের বড় বাট স্টিল ওয়ার্কিং অ্যান্ড এনার্জেটিক। উডিফিল্ডকে যেখানে ওল্ড আর ফ্র্যাগাইল দেখাচ্ছে, এখানে বসকে আমরা দেখতে পাচ্ছি স্টিল ওয়ার্কিং অ্যান্ড এনার্জেটিক, যদিও বস তার থেকে বয়সে 5 বছরের বড়। ঠিক আছে, তারপরে উডিফিল্ডকে আমরা দেখছি যে একদম খুব ভালোভাবে বসের অফিসটা প্রেজ করছে, যে বসের যে ঝা চকচকে অফিসটা আছে এটা উডিফিল্ড হচ্ছে প্রেজ করছে। উডিফিল্ড বলছে স্নাগ ইন হিয়ার আপন মাই ওয়ার্ল্ড, এইখানটায় বসে তো বেশ আমাকে আরামই লাগছে। ঠিক আছে, বস বলছে ইট ইজ কমফোর্টেবল এনাফ, এখানে হ্যাঁ সত্যি খুব মানে বেশি আরাম আছে। তো বস তারপরে দেখছি বস চাইছে যে না উডিফিল্ড তার অফিসটা যেন অ্যাকচুয়ালি প্রশংসা করুক। ঠিক আছে, বস একটা নিজের মনে সলিড স্যাটিসফ্যাকশন ফিল করছে, যাতে তার বন্ধু মানে উডিফিল্ড অ্যাকচুয়ালি তাকে প্রেজ করছে, তাই জন্য, কারণ বস তো উডিফিল্ড থেকে বয়সে বড়, ঠিক না, তার জন্য বস কী চাইছে যে উডিফিল্ড যেহেতু তার অফিসটাকে প্রশংসা করুক। ঠিক আছে, আমরা দেখছি বসের অফিসটা কীরকমভাবে সাজাইছে। বস বলছে যে এই তো আমি কিছুদিন হলো সাজাইছি, বাট এটা কিন্তু বস প্রত্যেকটা সপ্তাহে বলে, কারণ কি প্রত্যেকটা সপ্তাহে উডিফিল্ডের সাথে একটা প্রবলেম কি, যেহেতু তার বয়স বাড়ছে, স্ট্রোক হয়েছে, তার জন্য তার মেমোরি লস হয়েছে। ঠিক আছে, কিন্তু যেহেতু মেমোরি লস হয়েছে তাই জন্য প্রত্যেকবার মঙ্গলবার আসবে আর বলবে কি আপনার অফিসটা কি দারুণ লাগছে দেখে ভিতরটা, তখন বস কি বলছে এই তো কদিন আগে সাজাইছি। অ্যাকচুয়ালি বস এটা রেগুলার বলছে, কারণ উডিফিল্ড তো ভুলে যাচ্ছে, এগুলো মনে রাখতে পারছে না তার বয়সের জন্য, মেমোরির জন্য। ঠিক আছে, এবার দেখছি বস তার নিজের অফিসে নতুন কার্পেট লাগাইছে, নতুন ফার্নিচার লাগাইছে, 5টা হিটার লাগাইছে। ঠিক আছে, আর তারপরে দেখছি যে বস তার অফিসটাকে এরকম এরকম সাজিয়ে খুব প্রাউড ফিল করছে। ঠিক আছে, বাট বস চাইছে না যে তার উডিফিল্ডের অ্যাটেনশনটা তার টেবিলের উপর রাখা ফটোগ্রাফটার উপর পড়ুক। একটা গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম, ফটোগ্রাফটায় একটা ধূসর রঙের একটা পোশাক পরা একটা ইউনিফর্মে একটা ছেলে আছে। ঠিক আছে, এবার কিন্তু এখানে আমরা বুঝতে পারবো না যে কে আছে অ্যাকচুয়ালি ছবিটাতে, আমরা গল্পটা থেকে কনক্লুড করছি মেবি ছেলেটা হচ্ছে বসের ছেলে, বাট আমরা 100% বলতে পারবো, কোথাও লেখা আছে যে না এটা বসের ছেলে, যেহেতু শর্ট স্টোরি তাই জন্য আমরা কিন্তু অ্যান্সার পাবো না। ঠিক আছে, টেকেন ইন এ ফটোগ্রাফ স্পার্ক, এমনি একটা ফটোগ্রাফ আছে যার ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি ডাল ব্যাকগ্রাউন্ড আছে, মানে ডাল ব্যাকগ্রাউন্ড মানে কি নেগেটিভ সেন্সে কিছু আছে, বুঝতে পারছিস, তাই জন্য আমরা ভাবছি যে যেহেতু নেগেটিভ একটা ছেলের কথা বলছে মেবি এটা বসের ছেলে, মানে ওয়েদার যেরকম ডিসক্রিপশন দিচ্ছে ওরকম। ঠিক আছে, দ্য ফটো হ্যাজ বিন দেয়ার ফর 6 years, উডিফিল্ড এই ফটোটা বসের যেটা অফিসের টেবিলে সেখানে 6 বছর ধরে রাখা আছে,
বাট বস কি চাইছে না যে উডিফিল যাতে এই ফটোগ্রাফটার উপর চোখ ফেলুক, কারণ কি মেবি হতে পারে এটা বসের ছেলে ফটোগ্রাফ, আর এটা দেখে যদি উডিফিল একবার কমেন্ট করে তাহলে বস যেটা 6 বছর ধরে তার মনে যেটা দুঃখটা আছে, যেটা চেপে রেখেছিল, ওটা হয়তো বেরিয়ে যাবে, ঠিক আছে, তাই জন্য বস চাইছে না। উডিফিল এবার বলছে যে আমি তোমাকে কিছু বলবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাট আমার মনে পড়ছে না যে আমি কি বলবো তোমাকে, ঠিক আছে, কারণ কি উডিফিল্ডের এখানে মেমোরি লস হচ্ছে, বুঝতে পারছিস, স্ট্রোক হয়েছে, বয়স বাড়ছে, তার জন্য। উডিফিল বলছে দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, লোক এট অ্যান্ড এক্সপ্লেন দিয়ে আসতে পারে, দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, লোক এট অ্যান্ড এক্সপ্লেন দিয়ে আসলে এই লাইনটা কি বলছিল, উডিফিল বলছিল, কাকে বলছিল, বসকে, কারণ উডিফিল বলছিল যে সকালবেলা আমি যখন বাড়ি থেকে বার হয়েছি, আজকে মঙ্গলবারের দিন, তখন আমি তোমাকে কিছু বলবো বলে বার হয়েছি, বাট অ্যাকচুয়ালি আমি তোমাকে কি বলবো ওটা কিন্তু আমার মনে পড়ছে না, ঠিক আছে। উডিফিল কিন্তু অনেক চেষ্টা করছে মনে করা যে কি বলতে চাইছিল, এতটা চেষ্টা করছে যে তার মাথার উপরে যেটা রেড প্যাচেস দেখা যাচ্ছে, মানে বয়স্ক মানুষদের ভেন থাকে না, যে মনে করতে চাইলে মাথায় ব্লাডগুলো বেশি জোর দিচ্ছে, তো উডিফিল্ডের বার্ধক্যের দরুন ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার চোখগুলো ডিম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার হাত কাঁপতে লাগছে, তার ফেস কিন্তু মানে লাল হয়ে যাচ্ছে, মানে ব্রেনে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে উডিফিল মানে স্ট্রাগল করছে যে সে কী বলতে চাইছিল, সে এবার মনে করার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখছি যে বস বলছে উডিফিলকে পুয়ার ওল্ড চ্যাপ, হি হ্যাজ অন হিজ লাস্ট ফিন্স, মানে বলছে যে বেচারা বুড়া মানুষ, হয়তো সে তার নিজের জীবনের শেষ পর্যায়ে হচ্ছে চলে গেছে, বুঝতে পারছিস। এবার বস কিন্তু তাকে জোক মেরে বলছে, উইংস মানে চোখ মেরে বলছে, জোক মারছে আর চোখ মেরে বলছে আই হ্যাভ গট এ লিটল ড্রপ অফ সামথিং দ্যাট উইল ডু ইউ গুড, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু জিনিস আছে যেটা তুমি যদি দেখো তাহলে তোমার মন খুশিতে ভরে উঠবে, বলছে ইট ইজ এ বিউটিফুল স্টাফ উড নট হার্ট এ চাইল্ড, এটা এমন একটা জিনিস যেটা একটা চাইল্ডকে হার্ট করবে না। বস এবার দেখছি তার ঘড়িতে রাখা, মানে ঘড়িটাতে চাবি রাখা ছিল একটা ঘড়ির নিচে, ঘড়িতে একটা হয়তো আংটি হবে, ওইখান থেকে চাবি বের করে একটা বোতল বের করে দেখালো, ঠিক আছে, আর এই বোতলটা ছিল একটা হুইস্কির বোতল। এবার মানে বস একটা বোতল দেখাচ্ছে উডিফিল্ডকে, ঠিক আছে, আমরা এইখানটায় দেখবো হচ্ছে বস এবার দেখছি উডিফিল্ডকে একটা বোতল দেখালো, আর উডিফিল্ড কনফার্ম করলো যে এটা একটা হুইস্কির বোতল, ঠিক আছে। এটা কীরকম বলছে যে ইট উড নট হার্ট এ চাইল্ড, ঠিক আছে, এইটা বস কীরকমভাবে দেখছে হুইস্কিটাকে একটা মদ হিসাবে না, এটা একটা ওষুধ হিসাবে দেখছে, যে ওষুধটা টেম্পোরারিলি বস আর উডিফিল্ড দুজনকেই তাদের সামরিক যেটা পেন আছে ওটা থেকে রক্ষা করবে, বুঝতে পারছি। অ্যালকোহল মানুষ কেন কনজিউম করে, অ্যালকোহল কনজিউম করে কারণ অ্যালকোহল মানুষকে একটা এসকেপিজম প্রোভাইড করে, মানে কিছুক্ষণের জন্য হলেও মানুষ তার নিজের দুঃখ কষ্টটাকে ভুলতে পারে, ঠিক আছে। এখানে উডিফিল্ডকে কেন বস অ্যালকোহল প্রোভাইড করছে, কারণ উডিফিল্ড স্ট্রাগল করছে যে না সে মনে করতে পারছে না, ঠিক আছে, তার জন্য মাথায় যে রেড প্যাচেস দেখা যাচ্ছে ওটা কষ্টটা থেকে উডিফিল্ডকে ভোলানোর জন্য বস কিন্তু অফার করেছে। বাট বস আরও কেন অফার করছে, বাট বসও কিন্তু এখানে কষ্টতে আছে, বস নিজেরও কষ্টটা মুক্তির জন্য কিন্তু এখানে অ্যালকোহলকে অ্যাজ এ মেডিসিন হিসাবে ট্রিট করছে, বুঝতে পারছিস। দেন তারপরে আমরা দেখছি যে উডিফিল্ড কিন্তু এই অ্যালকোহলটা দেখে একদম তার মুখটা একদম ওপেন হয়ে গেল, একদম মুখ একদম হা করে বলছে, ঠিক আছে, হিজ মাউথ ফলস ওপেন ইন অ্যামেজমেন্ট, তার মুখটা মানে একদম অ্যালকোহলের বোতলটা দেখে অবাক হয়ে গেল, ঠিক আছে। উডিফিল্ড কি বলছে, দে উড নট লেট মি টাচ অ্যাট হোম, তারা আমাকে এটা বাড়িতে অ্যালাউ করে না, ইনফ্যাক্ট ছুতে, ঠিক আছে, লোকে এটা এক্সপ্লেন কে বলছিল, উডিফিল্ড বলছিল কাকে, বসকে বলছিল, কারণ তার স্ট্রোকের পর যেহেতু তার ওয়াইফ আর তার ডটার তাকে কন্ট্রোল করছে, তার জন্য তারা চাইছিল না যে উডিফিল্ড মদ খাক। আজকে উডিফিল্ড মদ দেখে এতটা খুশি হয়েছে যে উডিফিল্ডের মুখ আউট অফ এক্সাইটমেন্টে হা হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তারপরে এতটা খুশি হয়েছে না, খুশিকে আসে বলে না, ইতনি খুশি এমনি হয়েছে যে খুশিটা কাঁদতে লেগেছে, কারণ তার বাড়িতে তার ওয়াইফ আর তার ডটার তাকে কিন্তু অ্যালকোহল প্রোভাইড করছে না। এবার উডিফিল্ড বলছে বসকে, না বস এবার উডিফিল্ডকে বলছে যে হ্যাঁ এইসব ব্যাপারে আমরা মহিলাদের থেকে বেশি জানি, যেহেতু মহিলারা কষ্ট হলে অ্যালকোহল খেতে দেয় না, আর বস কষ্ট হলে অ্যালকোহল খেতে দেখছে। এখানে কম্পেয়ার আর কন্ট্রাস্ট বুঝতে পারছে, উডিফিল্ড আর বস দুজনাই কিন্তু বৃদ্ধ, একজন হচ্ছে উইক ফ্র্যাগাইল, একজন হচ্ছে তার ওয়াইফ আর ডটারের দ্বারা কন্ট্রোলড, একজন নিজের ইচ্ছায় মদ খেতে পারছে না, একজন মেমোরি লস করছে, আর অন্যজন স্ট্রং এনার্জেটিক, বুঝতে পারছিস, ইন্ডিপেন্ডেন্ট, সে নিজের ইচ্ছায় মদ খেতে পারে, নিজের ইচ্ছায় 6 বছর ধরে একটা মেমোরি মনে রাখতে পারছে, বুঝতে পারছিস। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে কোশ্চেন আসলে এগুলো লিখতে লাগবে। তারপর দেখছি উডিফিল্ড দুটা গ্লাস টেবিল থেকে বার করলো, আর দুটা গ্লাসে সেম অ্যামাউন্ট করে হুইস্কিটা দিয়ে দিল, ঠিক আছে। এবার বস বলছে যে ড্রিঙ্ক ইট ডাউন, এটাকে খেয়ে নাও, ডোন্ট পুট অ্যানি ওয়াটার উইথ ইট, বলছিলাম না যে এইখানটায় তুমি আর এক ফোঁটাও জল মিশাবে না, এটা যদি জল মিশাও তাহলে এটা পাপ হয়ে যাবে। মানে এটা দিয়ে কি বোঝাতে চাইছে, যে বস উডিফিল্ডের উপর অ্যাকচুয়ালি ডমিনেন্স দেখাচ্ছে, কন্ট্রোল দেখাচ্ছে, বস অ্যাকচুয়ালি কেন বস এটা হচ্ছে দেখাচ্ছে, বুঝতে পারছিস। উডিফিল্ড এখানে একটা ফলোয়ারের মতো কাজ করছে, আর বস একটা লিডারের মতো কাজ করছে, বুঝে গেল। তারপরে বস কিন্তু তার নিজের গ্লাসে থাকা হুইস্কিটা একবারে খেয়ে নিল, আর নিজের খাওয়া দাওয়ার পর মুখটা মুছে নিল, ঠিক আছে। এরপরে দেখছি উডিফিল্ড কিন্তু মদটাকে এনজয় করে খাচ্ছে, কারণ বস তো মদ যখন ইচ্ছা তখন খেতে পারবে, বাট উডিফিল্ড তো মদ একদিন খেতে পেরেছে, মানে মদটাকে টেস্ট নিয়ে খাচ্ছে, ঠিক আছে। এবার উডিফিল্ড মদটা খাবার পর উডিফিল্ডে কিন্তু মনে পড়ে গেছে যে এবার উডিফিল্ড কী বলতে এসেছিলো বসকে, ঠিক আছে। এই যে ইটস কি বলে, নটি আছে নাকি আছে, উচ্চারণও হয় না, যাই হোক এখানে আমরা দেখছি যে উডিফিল্ড তারপরে নাটি হবে। এইবার উডিফিল্ড দেখছি এইখানটায় তার মনে কিন্তু মনে পড়ে গেছে মদ খাবার পর,
মদ সাধারণত কী করে আমাদেরকে টেম্পোরারি একটা এসকেপিজম প্রোভাইড করে, যেখান থেকে আমরা সামরিকক্ষণের জন্য সেখান থেকে লিভ হতে পারি, ঠিক আছে। এবার উডি, এটা আমার পড়ে মনে হয়েছে যে হয়তো উডিফিল্ড অ্যাকচুয়ালি তার নিজের নর্মাল ব্রেনে তার ছেলের আর বসের ছেলের মৃত্যুর কবরের কথা বলতে পারেনি, তার জন্য একটা তাকে কিছু চায় যেটা তাকে নর্মাল মেন্টাল অবস্থা থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যাবে, তারপরে উডিফিল্ড বলতে পারবে। দ্যাট ইজ ওয়াই এখানে হয়তো মদের কথা রাইটার বলছে, মেবি এটা কারণ হতে পারে, ঠিক আছে। এইবার দেখছি যে এইটা উডিফিল্ডের মেমোরিতে উষ্ণতা জাগিয়েছে, যে উডিফিল্ড এবার মনে পড়ে গেছে যে আমি কী বলতে এসেছি, ঠিক আছে। হি রেজেস স্লোলি অ্যান্ড সেজ দ্যাট ইজ ইট, আই থট ইউ উড লাইক টু নো। এটা হচ্ছে সেটাই, আমি মনে করছি যে তুমি এটা জানলে খুশি হবে। উডিফিল্ড কী বলছে, দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম লাস্ট উইক, আমার মেয়েরা বেলজিয়াম গেছিলো গত সপ্তাহে, কারণ হচ্ছে রেগির কবর, গ্রেভ মানে হচ্ছে কবর ভিজিট করতে, ঠিক আছে। আর সেইখানে তারা গিয়ে দেখে যে তোমারও ছেলের কবর, রেগির ছেলের কবরের পাশাপাশিতে আছে, ঠিক আছে। দে আর কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, দেখে মনে হচ্ছিল দুটাই কবর একসাথে পাশাপাশি আছে। দ্য বস সেজ নাথিং, বস কিন্তু এই কথা শুনে কিছুই বললো না। অনলি এ কুইভার ইন হিজ আইলিড সোজ হি হিয়ার্ড ইট, মানে বস শুধুমাত্র চোখের একটা পাতা ফেলে বললো যে হ্যাঁ আমি শুনেছি তুমি কী বলছিল। এবার এটা কথা শুনে কিন্তু বসের এবার হচ্ছে আমরা দেখবো যে কষ্ট হচ্ছে, ঠিক আছে। এবার উডিফিল্ড কী বলছে, যে দ্য গার্লস ওয়ার ডিলাইটেড উইথ হাউ ওয়েল কেপ্ট দ্য প্লেস ইজ, তার মেয়েরা খুবই আনন্দিত যেভাবে করে তার ভাইয়ের কবরটা সেখানে যত্নে রাখা আছে, ঠিক আছে। বিউটিফুলি লুকড আফটার জাস্ট লাইক অ্যাট হোম, এতটা ভালো করে রাখা আছে যেন মনে হচ্ছে তারা বাড়িতেই আছে। এবার বস কি জিজ্ঞেস করছে, এবার উডিফিল্ড জিজ্ঞেস করছে, ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাভ ইউ, আপনি কি সেই কবরটা কোনোদিন দেখতে গেছেন? এবার বস বলছে যে না আমি তো দেখতে যাইনি। হি হ্যাজ নট বিন অ্যাক্রস টু সি দ্য গ্রেভ, বস বলছে যে আমি কিন্তু কবরটা দেখতে চাইনি, ঠিক আছে। কারণ অনেকগুলো কারণ আছে, অনেক পেনফুল কারণ আছে যেটার জন্য বস কিন্তু দেখতে চায়নি। এবার উডিফিল্ড কি বলছে, অল নিট অ্যাজ এ গার্ডেন, যে জায়গা কবরটা রাখা আছে না, যে জায়গাটা দেখে মনে হচ্ছে একদম ঝাঁ চকচকে একটা বাগান আছে, ফ্লাওয়ার্স আছে সেখানে, অনেকগুলো ফুলের বাগান আছে, ঠিক আছে, চওড়া রাস্তা আছে, ঠিক আছে। এটা হচ্ছে উডিফিল্ড বলছে। এইখানে আমরা উডিফিল্ডকে দেখতে পাচ্ছি যে এই কথাবার্তা ধরুন উডিফিল্ডে আমরা কি বুঝতে পারছি, উডিফিল্ড অ্যাকচুয়ালি হয়তো সুন্দর সুন্দর চওড়া রাস্তা পছন্দ করে, বড় বড় ফুলের বাগান পছন্দ করে, এটা হচ্ছে দেখছি। মানে উডিফিল্ডের একটা জায়গা এখানে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে দেখবি যে উডিফিল্ড কিন্তু তার ছেলের কবরের কথা বা মৃত্যুর কথা ইজিলি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইনফ্যাক্ট উডিফিল্ডের ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার কিন্তু বসের কি রিয়াকশন এটা আমরা কিন্তু এরপর হচ্ছে দেখবো, ঠিক আছে। দেন উডিফিল্ড সাডেনলি কি বলছে যে ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর এ পট অফ জ্যাম, একটা জ্যামের বোতলের জন্য হোটেল, ওই জায়গায় যেটা হোটেলটা আছে ওইটা আমার মেয়েদের কাছে কত টাকা নিয়েছিল, 10 ফ্র্যাঙ্কস, রবারি আই কল ইট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2 মার্কসের, 10 ফ্র্যাঙ্কস নিয়েছিল একটা জ্যামের বোতলের জন্য, ঠিক আছে, যেটা ডাকাত মনে হচ্ছে। এটা কি সিম্বলাইজ, যে যুদ্ধ শুধুমাত্র মানুষের প্রাণ কাড়ে না, যুদ্ধ এমনি একটা ইনস্টিটিউশন যেখানে মানুষের ফিলিংসগুলোকে নিয়ে ট্রেড করা হচ্ছে, বুঝতে পারছি। রাইটার এটা বলতে চাইছে যে ওখানে কবরে কারা ভিজিট করতে যায়, যারা তার নিজের ফ্যামিলি মেম্বারদের হারিয়েছে, মানুষের ফ্যামিলি মেম্বার যেখানে হারিয়েছে ওইখানটায় মানুষ তাদের ফিলিংস নিয়ে ট্রেডিং করছে, বুঝতে পারছি। এটা হচ্ছে যুদ্ধের একটা নেগেটিভ সাইড, ওটা হচ্ছে বলছে। এ লিটিল পট নো বিগার দেন হাফ এ ক্রাউন, হাফ এ ক্রাউন তার দাম হওয়া উচিত, বাট সেইখানটায় তারা চার্জ করছে হোটেলটা হচ্ছে 10 ফ্র্যাঙ্কস, যেটা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। জার্ট্রুড হ্যাড অলরেডি টেকেন এ স্পুনফুল ওয়েন দে চার্জ হার 10 ফ্র্যাঙ্কস। জার্ট্রুড হচ্ছে উডিফিল্ডের একটা মেয়ে, বলছে যে আমার মেয়ে মাত্র 1 চামচ টেস্ট করেছিল, তার জন্য তারা 10 ফ্র্যাঙ্কস চার্জ করেছিল, যেটা হচ্ছে ইনজাস্টিস, ঠিক আছে। সো সি ব্রট দ্য পট অ্যাওয়ে উইথ হার, সেই জন্য জার্ট্রুড পুরো পটটাই তার সাথে নিয়ে চলে এসেছিলো, যাতে না পট থাকবে না তারা হোটেল ম্যানেজাররা তাদের মানুষের হিউম্যান ফিলিংস নিয়ে ট্রেড করতে পারবে, ঠিক আছে। টু টিচ দেম এ লেসন, যাতে করে তারা এই বটলটা না থাকে আর তারা হচ্ছে এইটা জিনিস নিয়ে তাদের ট্রেডিং না করতে পারে, ঠিক আছে। কোয়াইট রাইট টু ইটস এ ট্রেডিং অন আওয়ার ফিলিংস, আছে এই লাইনটা কি বলেছিল, এই লাইনটা হচ্ছে বস বলেছিল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবি। লোকেট অ্যান্ড এক্সপ্লেন দিয়ে আসলে ইটস এ ট্রেডিং অন আওয়ার ফিলিংস, লোকেট অ্যান্ড এক্সপ্লেন দিয়ে আসলে ট্রেডিং, আচ্ছা বস কী ছিল, বিজনেসম্যান, তো ট্রেডিংয়ের কথা কি বলবে বস, মানে এমনি করে মনে রাখতে পারে সেটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট লাইন আছে তাই জন্য বললাম। ইটস ইজ এ ট্রেডিং অফ আওয়ার অন আওয়ার ফিলিংস, লোকেট অ্যান্ড এক্সপ্লেন দিয়ে আসলে এই লাইনটা বস কাকে বলছিল, উডিফিল্ডকে, যখন উডিফিল্ড বলছিল যে তার মেয়ের কাছে 1 চামচ জ্যামের জন্য হচ্ছে তারা হচ্ছে 10 ফ্র্যাঙ্ক ডিজার্ভ করেছিল, চেয়েছিল, যেটা হচ্ছে ইনজাস্টিস, ঠিক আছে। এটা দেখাচ্ছে যে ওয়ার হচ্ছে একটা সোশ্যাল ইনস্টিটিউশন যেখানে মানুষের হিউম্যান ফিলিংসকে নিয়ে ট্রেড করা হয়, ঠিক আছে। দ্য হোটেল স্টাফ নোয়িং ট্যুরিস্ট কেম টু মর্ন দেয়ার লাভড ওয়ান্স, হোটেল স্টাফরা জানে ভালো করে যে ট্যুরিস্টরা এখানটায় আছে কারণ তারা তাদের প্রিয়জনের মানে কি যেন বলে মেমোরি যদি মনে পড়ে তাহলে তারা এখানে ভিজিট করতে আসে, তাই জন্য তারা ইচ্ছা করে এটা প্রাইসটা বাড়িয়ে রেখেছে, যাতে করে যে জানে যে এখানে আসলে কিছু খেতে হবে, আর খেলেই তারা এটা নিয়ে বিজনেস করতে স্টার্ট করছে, ঠিক আছে। দে থিঙ্ক উই আর রেডি টু পে এনিথিং দ্যাট ইজ হোয়াট ইট ইজ, তারা মনে করছে যে আমরা কত টাকাও পে করতে রেডি আছি, কারণ হচ্ছে আমরা ওখানে দুঃখতে আছি, আমরা ভুলে যাবো যে আমরা কত টাকা পে করছি, তাই জন্য তারা হাই প্রাইস রেখেছিল, ঠিক আছে। এবার আমরা দেখছি যে বস কিন্তু
উডিফিলকে দরজার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। কোয়াইট রাইট সেজ দ্য বস দো অনেস্টলি। ঠিক আছে, বস বললো যে ঠিক আছে এবার চলো তাহলে তুমি বেরিয়ে যাও। হি হ্যাজ নো আইডিয়া হোয়াট হি ইজ এগ্রিং টু। যে বস এবার কিন্তু জানছে না যে সেই উডিফিল্ডের কোন কথায় তাল মেলালো, বাট কোনো একটা কথায় তাল মেলায় তাকে উডিফিলকে এবার হচ্ছে বের করে দিচ্ছে। ঠিক আছে, দ্য বস স্টেপস অ্যাওয়ে ফ্রম হিজ ডেস্ক। বস তার টেবিল থেকে উঠে দাঁড়ালো আর হেঁটে দাঁড়ালো, আর বস আস্তে আস্তে করে উডিফিলকে দরজার বাইরে বের করে দিল। এবং তারপরে আমরা যেখানে দেখতে পেলাম ওটা হচ্ছে শুধু সাইলেন্স। ঠিক আছে, বস একাই দাঁড়িয়ে থাকলো, আর বস কিন্তু এইবার হচ্ছে দেখবো যে কীরকমভাবে রিয়াক্ট করছে। উডিফিল তার ছেলের মৃত্যুটাকে যেরকমভাবে মেনেছে, কীরকম বলছে যে তার ছেলের মৃত্যুতে তার খুব খুশি, মনে হচ্ছে যে কবরটা এরকমভাবে রাখা আছে যে বাড়িতে কত সুন্দর রাখতো না, ভালো বাগান আছে, চওড়া রাস্তা আছে, এরকমভাবে কিন্তু উডিফিল পজিটিভলিভাবে নিয়েছে। এইবার দেখবো যে তার ছেলের মৃত্যুর কথা শুনে বস কীরকমভাবে রিয়াক্ট করছে। ঠিক আছে, এইবার দেখবো যে বস কিন্তু তার মেসেঞ্জার মানে মেসিকে ডাকছে, আর মেসিকে কি বলছে যে আই উইল সি নো বডি ফর হাফ অ্যান আওয়ার। আমি কাউকে আমার রুমে অর্ধেক ঘন্টার জন্য চাই না, আমি একা থাকতে চাই রুমের মধ্যে। এটা হচ্ছে মেসিকে বলছে, আন্ডারস্ট্যান্ড নো বডি অ্যাট অল। তুমি কি বুঝলে মেসি, যে কাউকে আমি চাই না, কাউকে না মানে কাউকে না। এবার বসকে দেখছি যে তার ক্যারেক্টারে আছে সবসময় অর্ডার দেওয়া, যেমনি হচ্ছে আমরা দেখলাম উডিফিলকে মদ খাবার সময় কি বললে যে জল মিশাবে না, এমনি মেসিকে কি বলছে আন্ডারস্ট্যান্ড নো বডি অ্যাট অল। বুঝলে, কাউকে না মানে কাউকে না, এটা ইম্পর্টেন্ট লাইন আছে শর্ট কোশ্চেনের বেসিসে। তারপরে আমরা দেখছি যে এইবার মাছির গল্পটা কিভাবে আসে ওটা হচ্ছে আমরা দেখব। এবার দেখছি যে বস বললো যে মেসিকে বললো যে আমি অর্ধেক ঘন্টার জন্য একা থাকতে চাইছি। তারপরে মেসি বললো ঠিক আছে স্যার। তারপরে বস ঘরের দরজাটা বন্ধ করে দিল আর চেয়ারে হচ্ছে বসে গেল, একটা দুঃখ মন নিয়ে বসে গেল। এবার বস দেখছি তার মুখটা হাত দিয়ে কভার করছে। ঠিক আছে, আর এখানে একটা লাইন আছে, হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড অ্যান্ড হি হ্যাড অ্যারেঞ্জড টু উইপ। এটা কোন ফিগার অফ স্পিচকে বলতে পারবে? হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড, হি অ্যারেঞ্জ টু উইপ, কোন ফিগার অফ স্পিচ? হ্যাঁ, ক্লাইম্যাক্স। ঠিক, সে চাইছিল, সে চেষ্টা করলো, বাট সে পারলো না। বুঝতে পারছি, ক্লাইম্যাক্স। তারপরে ওই যে একটা প্রথম দিকে দেখলাম যে ট্রিগুলোকে যেমনি ধরে রাখে, ওটা কোন ফিগার অফ স্পিচ? ওটা হচ্ছে সিমিলি, লাইক দিয়ে আছে। ঠিক আছে, ওটা হচ্ছে সিমিলি। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো আমরা লোকেট অ্যান্ড এক্সপ্লেনের জন্য ইম্পর্টেন্ট পাচ্ছি। একটা হচ্ছে 10 ফ্র্যাঙ্কসওয়ালা, আর এটা হচ্ছে হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড, হি অ্যারেঞ্জ টু উইপ। মানে সে চাইছিল, সে চেষ্টাও করলো, বাট সে কাটতে পারলো না। কে পারলো না? বস কিন্তু কাটতে পারলো না। এটা হচ্ছে, এটা কি দেখাচ্ছে যে বস হচ্ছে এখানে একটা কি বলবে ম্যাসকুলানিটির একটা মার্কস পরে বসে আছে, যে না পুরুষ কাঁদতে পারে না, পুরুষ কষ্ট হলেও কাঁদবে না, এমনি একটা মনোভাব এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ইট হ্যাড বিন এ টেরিবল শক টু হিম ওয়েন ওল্ড উডিফিল রিমার্কড অ্যাবাউট দ্য বয়েজ গ্রেভ। এটা তার কাছে একটা টেরিবল শক, যখন উডিফিল তাকে তার ছেলের কবরের কথা হচ্ছে বলছে। ঠিক আছে, ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো দ্য আর্থ হ্যাড ওপেন অ্যান্ড হি হ্যাড সিন দ্য বয় লাইং দেয়ার উইথ উডিফিলস গার্ল স্টার্টিং ডাউন অ্যাট হিম। মানে এই যে দেখ, এটা কি বলছি, তার কাছে মানে বসের কাছে তার ছেলের মৃত্যুটা কিরকম? ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো, এটা এক্স্যাক্টলি তেমন। দ্য আর্থ হ্যাড ওপেন, মনে হচ্ছে পৃথিবী ফেটে গেছে। ঠিক আছে, অ্যান্ড হি হ্যাড সিন দ্য বয় লাইন, এবং বস দেখতে পাচ্ছে তার ছেলেটা পৃথিবী ফেটে গেছে এবং মাটির ভিতরে কবরে ঢুকে ঘুমিয়ে আছে, আর উডিফিল্ডের মেয়েরা উপর থেকে, পৃথিবীর উপর থেকে কবরটাকে হচ্ছে দেখছে। বুঝতে পারছি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে আসলে একজন তো তার ছেলের মৃত্যুর কথা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছে, চওড়া রাস্তা, ভালো বাগান, আর একজনের কাছে মনে হচ্ছে পৃথিবী ফেটে যাচ্ছে। বুঝতে পারছি, মানে এটা হচ্ছে কি বলে ফিগার অফ স্পিচে হাইপার বলে। বসের কাছে কষ্টটা কতটা বেশি, যে মনে হচ্ছে যে আমার ছেলে মারা গেছে, তো মনে হচ্ছে পৃথিবী ফেটে ঢুকে গেছে কবরে। বুঝতে পারছি, এটা হচ্ছে বলছে। এটা লাইনটা ইম্পর্টেন্ট আছে ব্রডে কোটেশন ইউজ করার জন্য। দেন বলছে 6 years হ্যাভ পাস্ট সিন্স দ্য সনস ডেথ। ছেলের মৃত্যু হওয়ার পর 6 বছর অতিক্রম হয়ে গেছে। দ্য বস স্টিল ইমাজিনস দ্য সন ইজ ইন ইউনিফর্ম অ্যাসলিপ ফর এভার আনচেঞ্জ। 6 বছর হয়ে গেছে ছেলের মৃত্যু যাওয়ার, বাট বস কি মনে করছে, তার ছেলেটা এখনও ইউনিফর্মে ঘুমন্ত অবস্থায় আছে। ঠিক আছে, ঘুমন্ত অবস্থায় আছে, মৃত অবস্থায় নয়। বস কিন্তু মানতে পারছে না যে তার ছেলে মারা গেছে। বস কি মনে করছে, তার ছেলে ইউনিফর্মে পরে ঘুমিয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, বাট উডিফিল কিন্তু নর্মালি মেনে নিচ্ছে। ঠিক আছে, টাইম ডিড নট হিল, টাইম কিন্তু হিল করতে পারছে না, বিকজ হি নেভার মুভড অন, কারণ বস হচ্ছে মুভড অন করতে পারছে না। আদার্স মে হিল, অন্যান্যরা হিল করতে পারছে, বাট নট মি, আমি কিন্তু পারবো না। হি বিলিভড, সে বিশ্বাস করছে। এখানে একটা টেক্সটের লাইন আছে, আদার্স ম্যান পারহ্যাপস মাইট রিকভার, মাইট লিভ দে আর লস ডাউন, বাট নট মি, লোকেট অ্যান্ড এক্সপ্লেন। কে কাকে বলছে? বস বলছে, এটা নিজে নিজে বলছে। কখন বলছে? যখন উডিফিল যখন তাকে তার ছেলের মৃত্যুর কথা বলছে, আর তখন বস কি ইমাজিন করছে যে পৃথিবীটা ফেটে গেছে, তার ছেলে ওই পৃথিবী ফেটে মাটির ভিতরে ইউনিফর্ম পরে শুয়ে আছে, আর উডিফিল্ডের তার ছেলেটা, উডিফিল্ডের মেয়েরা তার ছেলের দিকে তাকাচ্ছে। কি হলো বল? হ্যাঁ, এটা আদার্স ম্যান পারহ্যাপস মাইট রিকভার, মাইট লিভ দে আর লস ডাউন, বাট নট মি, অন্যান্য মানুষরা রিকভার করতে পারে, বাট আমি পারবো না। এটা হচ্ছে ব্যাপার। কে বলছিল? বস বলছিল। ঠিক আছে, কখন বলছিল? যখন তার ছেলের কবরের কথা মনে পড়তে গিয়ে মনে করছিল যে পৃথিবী ফেটে গেছে, বললো। দেন বসের তার জীবনে একটাই ছেলে ছিল, আর সেই ছেলেটা ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠিক আছে, দ্য বয় ওয়াজ হিজ অনলি চাইল্ড, ছেলেটা ছিল তার একমাত্র ছেলে। দ্য বস বিল্ড আপ দ্য বিজনেস জাস্ট ফর হিম, বস কিন্তু বিজনেসটা তার জন্য চালু করছিল। উইদাউট দ্য বয়
হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক হ্যাভ নো মিনিং। তার ছাড়া মানে তার ছেলেটার ছাড়া তার বিজনেস, তার জীবনে কোনো মানে থাকে না। হিজ সন ওয়ার্ক ইন দ্য অফিস এই ইয়ার। তার ছেলেটা দেখছি অফিসে 1 বছর কাজ করছে, যুদ্ধে পার্টিসিপেট করার 1 বছর আগে কিন্তু তার ছেলেটা কাজ করছে। ডেলি রুটিনটা বস আর তার ছেলের একই ছিল, মানে তারা একসাথে অফিসে আসতো ট্রেনিং করে, ওটা আমরা দেখছি, ঠিক আছে। এমনকি ছেলেটা এতটা ভালো ছিল যে বসের অফিসে সমস্ত স্টাফ তাকে কিন্তু ভালোবেসেছিল। সনটা এরকম ছিল না যে দেখি যে আমরা বেশিরভাগ বড় বড় বাবার বিজনেসম্যান যেমনি বিগড়ে যায়, মানে বিগড়া হওয়া বেটা ছিল না, একদম ভালো ছিল যে সবাই তাকে অফিসে প্রেস করতো আর ভালোভাবে তার ছেলেটা বিজনেস দায়িত্ব গ্রহণ করার জন্য আগিয়ে যাচ্ছিলো। বাট কী হলো, যুদ্ধ স্টার্ট হলো, পার্টিসিপেট করলো আর মারা গেল। মানে বসের এটা পার্সোনাল লস, যেমনি ক্যাথরিন ম্যানসফিল্ড বলছে না এই গল্পটাতে, পার্সোনাল লসও দেখাইছে আর আমাদের ইকোনমিক বা গোটা দেশের লস হচ্ছে দেখাইছে, ঠিক আছে। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডাউন উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন। বাট এটা এমন মনে হচ্ছে যে এটা তো কোনোদিন ঘটেইনি, ঠিক আছে। দ্য ডে মেসি হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম। একটা দিন আসলো যে দিনটায় মেসি বসকে টেলিগ্রাম দিল, দ্যাট ব্রট দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ ডেথ, যেটা পুরো অফিসটাকে শূন্যতায় ভরে দিল। কারণ কি, যে হয়তো মেসি টেলিগ্রামটা দিল আর সেই টেলিগ্রামটাই তার ছেলের মৃত্যুর কথা ছিল, ঠিক আছে। মেসির এটা কিন্তু মেসি কি রোল প্লে করেছিল, তার ছেলের মৃত্যুর খবরটা বসকে হচ্ছে জানাইছিল একটা টেলিগ্রামের মাধ্যমে, ঠিক আছে, টেলিগ্রাম দিয়ে অ্যাকচুয়ালি। তারপরে টেলিগ্রামটায় কী লেখা ছিল, ডিপলি রিগার্ডেড টু ইনফর্ম ইউ, খুবই দুঃখের সাথে জানাতে যাচ্ছে যে ডট 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 ডট। খুবই সুন্দর স্টাইল শর্ট স্টোরি লেখার, কারণ কম বলতে হবে, কমপ্লিট বলতে হবে, বাট সাসপেন্সও ছাড়তে হবে যে না কী হলো কী হলো। আমরা কমপ্লিটলি জানতে পারছি না যে কী হলো, বাট আমরা এটা ব্যাকগ্রাউন্ড থেকে জানতে পারছি ওদের টেলিগ্রামটাই খুব দুঃখের সাথে একটা নিউজ জানাতে পারে, যেটা হচ্ছে বসের ছেলের মৃত্যুর কথা, ঠিক আছে। দ্য লাইন ব্রোক হিম, এই লাইনটা বসকে কিন্তু ভেঙে দিয়েছিল আর তার লাইফটা একবারে মনে হচ্ছিল যে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখছে 6 ইয়ার্স এগো, 6 ইয়ার 6 বছর ধরে, এটা প্রায় 6 বছর হয়ে গেল। হাউ কুইকলি টাইম পাস, কত তাড়াতাড়ি টাইম পাস্ট হয়ে যাচ্ছে। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটা মনে হচ্ছে যে ইয়েস্টারডে মানে গতকালই ঘটেছে। বস কিন্তু এবার দেখছি তার মুখে যেটা হাত নামিয়ে এগুলো ভাবছিল, এবার হাতটা নামিয়ে দিল। আর বস কিন্তু ওই রকম ফিল করতে পারছিল না, বস যেটা ফিল করতে চাইছিল। যেমনি বস কাঁদতে চাইছিল বাট কাঁদতে পারছিল না, অমনি এবার বস যতটা কষ্ট ফিল করতে চাইছিল বস কিন্তু ফিল করতে পারছিল না, ঠিক আছে। হি ওয়াজ নট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড, সে কিন্তু ফিল করতে পারছিল না সে যেটা চাইছিল। হি ওয়ান্টস টু ক্রাই বাট হি ক্যান নট, সে কাঁদতে চাইছিল বাট সে কাঁদতে পারছিল না, ঠিক আছে। এবার বস ডিসাইড করলো যে তার ছেলের ফটোটা দেখতে যাবে, ঠিক আছে। এইবার এই ফটোটা কিন্তু একটা ফেভারিট ফটো ছিল না, একটা আনন্যাচুরাল একটা কোল্ড ফটো ছিল, মানে নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, তাই না। নেগেটিভ সেন্স মানে হয়তো বা তার ছেলের মৃত্যু ফটো হতে পারে, যেটা টেবিলের উপর রাখা ছিল, বোঝা যাচ্ছে। এটা কিন্তু আমরা কনক্লুড করছি। দ্য বয় হ্যাড নেভার লুক লাইক দ্যাট, এমন একটা ফটো ছিল যে ফটোটাতে বয় আগে কোনো দেখায়নি, মানে হয়তো বা এটা তার মৃত্যুর ছবি ছিল, মেবি, আমরা তো জানতে পারবো না, শর্ট স্টোরি, ঠিক আছে। এবার দেখছি ফ্লাইটে অ্যাপিয়ার হচ্ছে, কখন ফ্লাইটে অ্যাপিয়ার হচ্ছে বুঝতে পারছি, যখন বস চাইছিল তার ছেলের ছবিটা দেখবে, যখন তার কান্নাকাটি করার পর যখন সে মনে পড়ছে যে তার ছেলের জন্য কত কষ্ট করছে, বিজনেস জমাইছে, এবার যখন বস মনে করলো যে না আমি তাহলে একবার ছেলের ছবিটা দেখি আমার মনে শান্তি দিবে, ঠিক ওই টাইমে একটা ফ্লাই কিন্তু অ্যাপিয়ার হচ্ছে। এই ফ্লাই হ্যাড ফলেন ইন্টু ইম্পট, একটা ফ্লাই ইম্পটের ভিতর হচ্ছে পড়ে যাচ্ছে। এই হেল্পলেস সিম্বল অফ স্ট্রাগল, মানে ফ্লাইটা যে ইম্পটের উপর পড়ে যাচ্ছে ভিতর, এটা হচ্ছে একটা স্ট্রাগলের একটা সিম্বলিজম। দেখবো যে ফ্লাইটা বলছে হেল্প আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আর তার পাটা সবসময় পিছলে আছে কালির পাত্রতে, কারণ কালির পাত্রটা ওয়েট ছিল আর পিছলা ছিল, ভিজা ছিল আর পিছলা ছিল। এটা সেই সমস্ত মানুষদের স্ট্রাগল যারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধে পার্টিসিপেট করেছিল, তারাও সাহায্যের জন্য গভর্নমেন্টের কাছে চাইছিল যে না আমাকে হেল্প করো, বাট তারা পায়নি। এই ফ্লাইটা হচ্ছে সিম্বলিজম অফ ওই সমস্ত সোলজাররা যারা প্রথম বিশ্বযুদ্ধে বাধ্যতামূলক পার্টিসিপেট করছে, বোঝা যাচ্ছে। দেন তারপর দেখছি যে ফ্লাই বারবার চেষ্টা করার পরও কিন্তু পড়ে যাচ্ছে ওই ইম্পটের ভিতর, ঠিক আছে। কারণ হচ্ছে ইম্পটের সাইডটা ছিল অনেকটা ভেজা আর অনেকটা স্লিপি, ঠিক আছে। তারপর দেখছি মরিয়া চেষ্টা করছে বাট তারপরে বারবার পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বস কিন্তু কী করলো, একটা কলম দিয়ে সেই ফ্লাইটাকে তুলে নিল ইম্পট থেকে আর একটা ব্লটিং পেপারের উপর ফ্লাইটাকে রাখলো, ঠিক আছে। এবার ফ্লাই দেখছি মরিয়াভাবে চেষ্টা করছে তার ডানা আর তার পা দিয়ে তার বডির উপর থাকা কালিটাকে পরিষ্কার করতে, ঠিক আছে। ওভার অ্যান্ড আন্ডার মানে উপর নিচ করে ডানা আর পা দিয়ে তার গায়ের উপর যেটা কালিটা আছে ওটা পরিষ্কার করার হচ্ছে চেষ্টা করছে ফ্লাইটা। এটা সিম্বলিজম হচ্ছে ওই সমস্ত এফোর্টটা, যে সমস্ত এফোর্ট দিয়ে সৈনিকরা কিন্তু চেষ্টা করছিল প্রথম বিশ্বযুদ্ধকে মানে যাতে পার্টিসিপেট না করার, এটা হচ্ছে দেখলাম। এবার যখন প্রথমবার পরিষ্কার করে নিয়েছে ফ্লাইটা তার বডি থেকে কালিটা, এবার ফ্লাইটা কিন্তু উড়ে যাবার হচ্ছে চেষ্টা করছে, ঠিক আছে। বাট তারপরে দেখছি যে বস যখন ফ্লাইটা উড়ে যাবার চেষ্টা করছিল যে না কমপ্লিটলি পরিষ্কার হয়ে গেল, তখন দেখছি যে বস কিন্তু তার উপর আরেকটা কালি ঠোপা দিবে। এবার আমরা ওটা হচ্ছে দেখবো, ঠিক আছে। ফ্লাইটা যখন রেডি হয়ে গেল যে না এবার সে উড়বে, ঠিক আছে। তারপর দেখবো বসের মাথায় একটা আইডিয়া আসলো। বস কী করলো, তার পেনটাকে তার ইঙ্কপটে ডিপ করলো আর এক ঠোপা কালি ফ্লাইয়ের উপর আবারও দিল, ঠিক আছে। দ্য বস ড্রপস এ বিগ ড্রপ অফ ইঙ্ক অন দ্য ফ্লাই, বস কিন্তু ফ্লাইয়ের উপর আরেক ঠোপা কালি দিল। এবার দেখছি ফ্লাই কিন্তু ভয় পেয়ে গেছে আর আবার মরিয়া চেষ্টা করছে যাতে করে তার বডির উপর থাকা কালিটাকে পরিষ্কার করে, ঠিক আছে। দ্য লিটিল বেগার, এখানে লিটিল বেগার কাকে বলছে, ফ্লাইটাকে বলছে। দ্য লিটিল বেগার সিমড
অ্যাবসলিউটলি কাওয়ার্ড, মানে কাউড, মানে ছোট্ট ওই প্রাণীটা মরিয়াভাবে চেষ্টা করছে যাতে সে বাঁচে, ঠিক আছে। এইবার দেখছি যে ফ্লাইটা কীরমভাবে পরিষ্কার করছে, তার সামনের পা দিয়ে বডিটাকে ক্লিন করার চেষ্টা করছে আস্তে আস্তে, ঠিক আছে। তারপরে বস কি বলছে, হি ইজ এ প্লাকি লিটিল ডেভিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কোশ্চেনের জন্য। বস কি বলছে, ফ্লাইটাকে টিজ করে বলছে, সেটা হচ্ছে একটা প্লাকি লিটিল ডেভিল, ঠিক আছে। বস কিন্তু ফ্লাইটা যেভাবে কিন্তু পরিষ্কার করছে নিজের বডি থেকে কালিটা, এটা দেখে বস কিন্তু ফ্লাইটাকে প্রেজও করছে, ঠিক আছে। দ্যাট ওয়াজ রাইট স্পিরিট, এটাই হচ্ছে বস বলছে যে এটাই হচ্ছে আমাদের জীবনে বেঁচে থাকার একটা উপায়, যে যতই কষ্ট হোক আমরা কিন্তু স্ট্রাগল করবো, স্ট্রাগল মধ্যে দিয়ে কিন্তু বাঁচবো, এই বলে বস কিন্তু ফ্লাইটাকে কী যেন বলে হচ্ছে মোটিভেট করছে, ঠিক আছে। তারপরে আমরা দেখছি যে যখন ফ্লাইটা আবার পরিষ্কার করে নিল, তখন বস কিন্তু সেকেন্ড ড্রপ অফ ইঙ্ক ফ্লাইটার উপরে আবারও দিচ্ছে, ঠিক আছে। বাট ফ্লাইটা এবার কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছে, বাট ফ্লাইটা আবারও বাঁচলো, ঠিক আছে। আবারও চেষ্টা করলো কালিটা পরিষ্কার করার পর, আবারও কিন্তু বাঁচলো, ঠিক আছে। বস এবার এটা দেখে যখন ফ্লাইটা সেকেন্ডবারের জন্য বাঁচলো, খুব আরাম ফিল করছে, ঠিক আছে। কিন্তু বস এবার হচ্ছে ফাইনাল ড্রপ অফ ইঙ্ক দিল, মানে থার্ড টাইম দিল ফ্লাইটার উপর, তৃতীয় ড্রপ। আর এইভাবে কিন্তু ফ্লাইটা দেখছে যে আস্তে আস্তে করে মারা যাচ্ছে, ঠিক আছে। ফ্লাই ইজ টায়ার্ড অ্যান্ড উইক নাও, এইবার দেখছি ফ্লাইটা কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আর পরিষ্কার করতে পারছে না। দিস টাইম শুড বি দ্য লাস্ট, এই টাইমটা কিন্তু ফ্লাইয়ের লাস্ট টাইম, ঠিক আছে। দ্য ইঙ্ক থার্ড ড্রপ ফলস অন দ্য ফ্লাই, ইঙ্কটা কিন্তু ফ্লাইয়ের উপর লাস্ট থার্ড ড্রপ যখন পড়লো, তখন ফ্লাইটা কিন্তু মারা গেল, ঠিক আছে। এবার ফ্লাইটা আর কিন্তু নড়াচড়া করলো না, মানে তৃতীয়বার যখন ফ্লাইটাকে কালি ফোঁটা দিচ্ছে, তখন হচ্ছে ফ্লাইটা হচ্ছে মারা যাচ্ছে, ঠিক আছে। এইবার দেখলাম যে বস এবার কি করছে, যে ফ্লাইটা যখন মারা যাচ্ছে, তখন ফ্লাইটাকে ওই ব্লটিং পেপারের উপর ছিল তো, ওই কাগজটা মোড়াই কিন্তু ফেলে দিচ্ছে, ঠিক আছে। আর কীভাবে ফেলছে, যে ফ্লাইটা কিন্তু মারা গেছে, ঠিক আছে। ফ্লাইটাকে ব্লটিং পেপারের উপর তুলে দিচ্ছে কি দিয়ে, একটা কাঁচি দিয়ে, ঠিক আছে। পেপার নাইফ দিয়ে মানে কাঁচি দিয়ে তুলে দিচ্ছে, আর বস কিন্তু এই পেপারটাকে মুচড়ে টুচড়ে ডাস্টবিনের উপর ফেলে দিচ্ছে। আর তারপরে আমরা দেখছি যে বস মেসিকে ডাকছে আর বলছে যে আমাকে একটা ফ্রেশ ব্লটিং পেপার দাও। আর বস এবার দেখছি লাস্টে ভুলে যাচ্ছে যে বস হচ্ছে অ্যাকচুয়ালি কী মনে করতে চাইছিল। এইরকমভাবে গল্পটা হচ্ছে এন্ড হলো মোটামুটি, ঠিক আছে। এটা হচ্ছে সামারি, কিন্তু সামারি পড়লে হবে না, পড়তে হবে পরীক্ষার থিম। এবার হচ্ছে আমরা থিমটা দেখবো, ঠিক আছে। প্রথম থিম যেটা হচ্ছে, ওটা হচ্ছে যুদ্ধের ভয়াবহতা এই গল্পে কীভাবে ফুটে উঠছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন এটা আছে, ঠিক আছে। আমরা দেখছি যে যুদ্ধ মানে ওয়ার ডাজ নট এন্ড অন দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধ কখনো ব্যাটেল ফিল্ডে বা যুদ্ধের ময়দানেই শেষ হয়ে যায় না, ইট এন্টার্স দ্য হার্ট, এটা আমাদের মনেও প্রবেশ করে ইনডাইরেক্টলি। ক্যাথরিন ম্যানসফিল্ড শোজ আজ দ্যাট দ্য রিয়েল উন্স অফ ওয়ার, মানে ওয়ারের যেটা ক্ষতটা আছে, আর নট জাস্ট অন দ্য ব্যাটেল ফিল্ড, এটা শুধু ব্যাটেল ফিল্ডে সীমাবদ্ধ থাকে না, বাট ডিপ ইনসাইড দ্য হার্টস অফ দ্য পিপল, মানুষের মনের মধ্যেও এটা সীমাবদ্ধ থাকে, ঢুকে পড়ে। ইভেন দো দ্য ওয়ার এন্ডেড 6 years ago, আমরা দেখলাম যুদ্ধটা 6 বছর আগে শেষ হয়ে গেছে। দ্য পেন ইন দ্য বসেস হার্ট স্টিল বার্ন সাইলেন্টলি, বসের হৃদয়টা কিন্তু এখনও কী বলে যেন হররে বা ভয়াবহতে মানে ভরে উঠছে, ঠিক আছে। আমরা দেখছি যে বসের কীভাবে পেনটা দেখা যাচ্ছে, কারণ এখানে একটা লাইন বলা আছে, হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড, হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ, কারণ হচ্ছে সে চাইছিল, সে ইচ্ছা করছিল, বাট সে কাঁদতে পারছিল না। এটা তো অ্যাকচুয়ালি যুদ্ধের একটা নেগেটিভ একটা সাইড, ঠিক আছে। আমরা দেখছি ইট সাইলেন্টলি এন্টার্স হিজ লন্ডন অফিস, যুদ্ধটা হচ্ছে আস্তে আস্তে করে তার অফিসে প্রবেশ করে গেছে, কীরকম, থ্রু এ ফটো, কারণ ওই ফটোটার মধ্যে দিয়ে, ওই ফটোটা মনে করে দিচ্ছে যে যুদ্ধটা কতটা ভয়াবহতা, ঠিক আছে। থ্রু ওয়ার্ডস, ওই উডিফিল্ডের কথার মধ্যে দিয়ে, কারণ উডিফিল্ডের কথাটা বসকে মেন্টালিভাবে হার্ট করছে। যদি যুদ্ধ না হতো আর যদি মারাই না যেত, তাহলে বসকে কি হার্ট করতো, মানে যুদ্ধটা ইনডাইরেক্টলিভাবে বসের অফিসে ঢুকে পড়ছে, ঠিক আছে। থ্রু ফিলিংস, সেই ফিলিংসের মাধ্যমে ঢুকে পড়ছে। দ্য গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম, দেখলাম তো ওই ফটোটার মধ্যে ডিসক্রিপশন ছিল, স্ট্যান্ডস লাইক এ গোস্ট ইন দ্য রুম, মনে হচ্ছে যে সেই রুমে একটা ভূত হয়ে আছে, যুদ্ধ হয়ে, ঠিক আছে, ওটা আমরা দেখছি। প্রেজেন্ট ইন দ্য পিকচার, অ্যাবসেন্ট ইন দ্য লাইফ, ঠিক আছে, যে ফিজিক্যালি তো প্রেজেন্ট ছিল না, বাট তার অ্যাবসেন্টনেসটা মনে হচ্ছে ভূত হয়ে ওই ঘরটার মধ্যে প্রবেশ করেছে, ঠিক আছে। তারপরে আমরা দেখছি যে এই গল্পটাতে একটা ফাদারের পেন কীভাবে দেখছে। বোথ দ্য বস অ্যান্ড মিস্টার উডিফিল্ড হ্যাভ লস্ট দেয়ার ওন সন্স ইন ওয়ার্ল্ড ওয়ার 1, দুজনেই বস আর উডিফিল্ড কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তার ছেলেদের হারাইছে, বাট মিস্টার উডিফিল্ড ক্যান স্পিক অ্যাবাউট ইট, কিন্তু মিস্টার উডিফিল্ড তার ছেলের মৃত্যুটা সম্পর্কে ইজিলি বলতে পারছে। অ্যান্ড দ্য বস ক্যান নট ইভেন ক্রাই, বাট বসকে আমরা দেখছি কিন্তু কাঁদতেও পারছে না, ওই যে লাইনটা, বুঝতে পারছিস, হি ইজ স্টাক, সে কিন্তু আটকে গেছে। হি অ্যাপিয়ার্স টু বি স্ট্রং আউটসাইড, বসকে দেখছি ফিজিক্যালিভাবে স্ট্রং বাইরে থেকে দেখাচ্ছে, বাট ব্রোকেন ইনসাইড, কিন্তু বস হচ্ছে নিজে মনে মনে ভেঙে গেছে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে উডিফিল্ডের ওয়ার্ডসগুলো বসকে কীরকমভাবে ভেঙে দিয়েছে। যখন উডিফিল্ড বললো যে মাই ডটার্স ভিজিটেড রেগিজ গ্রেভ অ্যান্ড ইয়োর্স বয় ইজ কোয়াইট নিয়ার, তখন বলছে যে আমার মেয়েরা রেগির কবরকে ভিজিট করছিল আর তোমার ছেলেরও কবর সেখানে ছিল। দিস স্মল কাইন্ড রিমার্ক হিটস দ্য বস লাইক এ বুলেট, এই ছোট্ট কথাটা বসকে মনে হচ্ছে যে যুদ্ধে যেমনি বুলেট মারে না মানুষকে, অমনি হিট করছে, মনে পড়ছে তো, কারণ হচ্ছে তারপরে গেট লাগায় একদম অফিসের ভিতর বসছে, ঠিক আছে। ইট ওপেন্স এ ফ্লাড অফ গ্রিফ, এটা মনে হচ্ছে যে বসের জীবনে একটা বন্যা বয়ে আসলো দুঃখে, ঠিক আছে।
রিমাইন্ডিং হিম অফ হোয়াট হি লস্ট, মনে করিয়ে দিল যে সে কী হারাইছে, নট জাস্ট এ সন বাট এ ফিউচার, শুধুমাত্র একটা ছেলেকে হারায়নি, তার মানে বংশের উত্তরাধিকারীকে হারাইছে। মানে যুদ্ধ কেবলমাত্র একটা ছেলেকে লস করে না, একটা পুরো বংশকে নিশ্চিহ্ন করে দিতে পারে, কারণ বসের কাছে একমাত্রই ছেলে ছিল, ঠিক আছে, তার ছেলে না থাকবে তো তার ফিউচার তো আর হবে না, ফ্যামিলি গ্রো করবে না, দ্যাট ইজ ওয়াই এখান থেকে কিন্তু যুদ্ধের একটা ভয়াবহতা, ঠিক আছে, নাম ছিল না। হি রাশ টু বি অ্যালোং ইন হিজ অফিস, বস যখন উডিফিল্ড বেরিয়ে গেল তখন দেখলো যে দৌড়ে ঘর বন্ধ করে একা আছে, নট টু ওয়ার্ক, কোনো কাজ করার জন্য না, বাট টু সাইলেন্টলি ব্লিড ফ্রম অ্যান ইনভিজিবল উন্ড, কারণ হচ্ছে একটা অদৃশ্য একটা ক্ষত থেকে বস নিজেকে হিল করতে চাইছিল বলে। আচ্ছা, ফ্লাইটাকে দেখছি কীভাবে স্ট্রাগল করছে ওয়ার্ল্ড ওয়ারের, বা ফ্লাইট সিম্বলিজমটা কি ওটা দেখতে পাচ্ছি। দ্য ওয়ে দ্য বস টর্চার্স দ্য লিটিল ফ্লাই, যেরকম পদ্ধতিতে বস ফ্লাইকে টর্চার করছে, ড্রপিং ইঙ্ক অন ইট, একটার পর একটা ইঙ্কের ফোঁটা ফ্লাইয়ের উপর দিচ্ছে, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার দিচ্ছে, ইজ এ মিরর অফ হোয়াট ওয়ার ডাজ টু দ্য পিপল, এটা দেখাচ্ছে যে ওয়ারের ফলে মানুষরা কীভাবে যুদ্ধে মারা যাচ্ছে, বুঝতে পারছিস, এটা হচ্ছে দেখাচ্ছে। যেমনি মানুষরা তর্পে তর্পে মারা যায় না যুদ্ধে, দেখিস তো কেমনি মারা যাচ্ছে, যেমনিভাবে বস লাস্টে ব্লটিং পেপারটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে, অমনি আমরা দেখছি যে যদি কোনো দেশে অনেক মানুষ একসাথে মারা যায় তো ডাস্টবিনে করে ইভেন জিসিপি দিয়ে ফেলছে, কিছুদিন আগে দেখছিলি না মহাকুম্ভে, দেখতে পাচ্ছিস তো জিসিপি দিয়ে কিরমভাবে ট্রাকে বোঝাই করে মানুষ ফেলছে, বুঝতে পারছিস, এরকমভাবে এটা হচ্ছে দেখাচ্ছে যে হরর অফ দ্য ওয়ার্ল্ড, ব্রুটালিটি অফ দ্য ওয়ার, বস যেরকমভাবে মুচড়ে কাগজটাকে ডাস্টবিনে ফেলছে, অমনি যুদ্ধের পর অনেক মানুষ মারা যায়। এখানে তো এডি কবর পেয়ে গেছিলো, বাট প্রগ্রেসে আমরা দেখলাম ও তো কবরও পাইনি, বুঝতে পারছিস, এটা হচ্ছে ব্রুটালিটি অফ দ্য ওয়ার, ঠিক আছে। ইচ টাইম দ্য ফ্লাই ট্রাইজ টু স্ট্যান্ড আপ, প্রত্যেকটা সময় যখন হচ্ছে ফ্লাইটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, লাইফ নক্স ইট ডাউন, মনে হচ্ছে জীবন তাকে আবারও ভেঙে দিচ্ছে, জাস্ট লাইক সোলজার্স অর ফ্যামিলিজ ট্রাইং টু রিবিল্ড আফটার ওয়ার, রিবিল্ড দেয়ার লাইফ আফটার ওয়ার, মানে মনে হচ্ছে যতবার ফ্লাইটা স্ট্রাগল করছিল যে আমি আবার ঘুরে দাঁড়াবো, আবার উঠে দাঁড়াবো, এটা সিম্বলিজম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দেখলাম যে ফ্যামিলিরা খুব দুঃখিত ছিল তার ছেলেকে হারায়, ফ্যামিলি যেমনি ট্রাই করছিল যে মুভ অন হবার, উনি বস স্ট্রাগল করছে, উনি ফ্লাইটা স্ট্রাগল করলো, উনি উডিফিল্ড স্ট্রাগল করলো, বোঝা যাচ্ছে। বস কী বলছে, নেভার সে ডাই, ইট ওয়াজ অনলি এ কোয়েশ্চেন অফ, যে কখনোই মরে যাবো না এটা বলো না, তোমাকে চেষ্টা করতেই লাগবে, ঠিক আছে, বাট ইন দ্য এন্ড দ্য ফ্লাই ডাইজ, আর শেষে কী হলো, ফ্লাইটা মারা গেল, জাস্ট লাইক দ্য বসেস হোপ, যেরকমভাবে বসের হোপ মারা গেল, কী হোপ মারা গেল, যে ছেলেটা মারা যায়নি, বস কোনোদিন চিন্তাই করতে পারেনি ছেলেটা মারা যায়নি, বুঝতেছি, বস কী ভাবলো ছেলেটা ওইখানটায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে, বাট বস কোনোদিন চিন্তা করছিল ছেলেটা মারা যাবে না, অমনিভাবে বসের হোপটা মারা গেল যখন ফ্লাইটা মারা গেল, ঠিক আছে, কারণ হচ্ছে বসও ফ্লাইটার মধ্যে স্ট্রাগল করছিল যে না ভুলে যাবে 6 বছর থেকে, বাট পারলো না, বুঝতে পারছি, যেমনি লাস্টে বসের সব কিছু রিয়ালিটি দেখে নিল, অমনি হচ্ছে ফ্লাইটা মারা গেল, মানে বসের হোপটাও মারা গেল। তারপরে আমরা দেখছি যে যেমনিভাবে ছেলে বিউটিড হয়েছে না, এখানে ইমোশনকে বিউটিড হতে আমরা দেখছি। ওয়েন উডিফিল্ড টক্স অ্যাবাউট বিউটিফুল গ্রেভ, যখন উডিফিল্ড তার বিউটিফুল গ্রেভের কথা বলছিল, ইট হার্টস দ্য বস, এটা বসকে হার্ট করছিল, ইট রিমাইন্ডস হিম দ্যাট হিজ সন ইজ নট জাস্ট গন, এটা মনে করে দিয়েছিল যে তার ছেলে শুধুমাত্র চলে যায়নি, হি হ্যাজ আন্ডার দ্য গ্রাউন্ড, সে একদম মাটির ভিতরে তলিয়ে গেছে, সো ইজ দ্য বস ড্রিম অফ সিইং লাইক হিম লাইক ইট, কারণ বস হচ্ছে কীরকমভাবে মনে করছিল তার ছেলের মৃত্যুটা, ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো দ্য আর্থ হ্যাড ওপেন্ড অ্যান্ড হি হ্যাড সিন দ্য বয় লাইং ইন দেয়ার, কেন মনে হচ্ছিল যে মনে হচ্ছে পৃথিবী ফেটে গেছে আর হচ্ছে ছেলেটা তার মধ্যে ঘুমিয়ে আছে, এটা হচ্ছে কনজিকিউন্সেস অফ ওয়ার, যে বসকে এরকমভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য করছে। তারপরে আমরা দেখছি যে দ্য বস হ্যাড বিল্ড এভরিথিং ফর হিজ সন, বস কিন্তু তার বিজনেস সব কিছু তার ছেলের জন্য বিল্ড করছে, বিজনেস বিল্ড করছে, ড্রিম বিল্ড করছে, ল্যাগেসি বিল্ড করছে, বাট ওয়ার রবড ইট অল, কিন্তু ওয়ার এই সমস্ত জিনিস কেড়ে নিচ্ছে, রবড মানে চুরি করা বা ডাকাতি করা। নাও দ্য অফিস ইজ স্টিল দেয়ার, অফিসটা কিন্তু এখনও সেখানেই আছে, বাট দ্য জয় ইজ ডেথ, কিন্তু জয়টা আনন্দটা হচ্ছে মারা গেছে। দ্য ফিউচার হি বিল্ড নাও স্ট্যান্ডস লাইক এ বয় উইদাউট এ সোল, বস যে ফিউচারটা বিল্ড করেছে সেইটা মনে হচ্ছে একটা ছেলের আত্মা ছাড়া ওরকমভাবে দাঁড়িয়ে আছে, যেমনি ছেলেকে মানুষ করছে না বস, উনি তার ফিউচারটাকে উনি তার বিজনেসটাকে মানুষ করছে, বাট যেহেতু ছেলেটা মারা গেছে মানে বিজনেস ছেলে থেকে তার সোলটা সরে গেছে, বিজনেস যদি ছেলে হয় তাহলে ছেলেটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই বিজনেসের সোল, কারণ ছেলেটা তো টেক অফ করবে, ঠিক না, তাই জন্য হচ্ছে এটা হচ্ছে সিগনিফিকেন্স। তারপরে হচ্ছে যে ক্যাথরিন ম্যান্সফিল্ড কীভাবে বসের অফিসটাকে একটা মিলিটারি অফিস দেখা যায়, দেখ ম্যান্সফিল্ড ক্লেভারলি ফিলস দ্য অফিস ল্যাঙ্গুয়েজ উইথ মিলিটারি ইমেজারি, ম্যান্সফিল্ড খুব ভালোভাবে কিন্তু দেখাচ্ছে, যেমনি আমরা দেখছি যে অফিসে একটা লাল কার্পেট যার উপরে হোয়াইট রিং, বলছিলাম না ওটা কি, অফিসে লাল কার্পেটটা হচ্ছে অ্যাকচুয়ালি যুদ্ধের পর ময়দানে অবশিষ্ট ব্লাড, আর হোয়াইটটা কি যে সোলজারের যেটা আত্মার শান্তি, ওটা হচ্ছে হোয়াইট, বুঝাচ্ছে, মানে ওটা অ্যাকচুয়ালি অফিস ছিল না, ওটা অ্যাকচুয়ালি সিউডো ওয়ার প্লেস ছিল, ব্যাটেল ফিল্ড ছিল, বুঝতে পারছিস, ওটা হচ্ছে দেখাচ্ছে। তারপরে আমরা দেখছি যে এখান থেকে অত কিছু পড়তে লাগবে না, তারপরে এটা দেখছি সিম্বলিজম অফ দ্য ফ্লাই দ্য ফেট অফ এভরি সোল্ডার, ফ্লাইটা যেভাবে মারা গেছে ওটা হচ্ছে ভাগ্য, প্রত্যেকটা সোল্ডার যেভাবে তর্পে মারা যাচ্ছে, ফ্লাইটাও একইভাবে তর্পে মারা যাচ্ছে। দ্য ফ্লাই স্ট্রাগল সেকেন্ড অ্যান্ড অ্যাগেন ট্রাইং টু লিভ, ফ্লাইটা বারবার স্ট্রাগল করছিল, চেষ্টা করছিল বাঁচার, জাস্ট সোলজার্স ডিউরিং দ্য ওয়ার, যেরকম করে সোলজাররা ওয়ারের সময় বেঁচে থাকার চেষ্টা করছিল, উনি ফ্লাইটা কিন্তু চেষ্টা করছিল বাঁচার। নো ম্যাটার্স হাউ স্ট্রং দে ওয়ার,
সোলজাররা কিন্তু অনেকটাই শক্তিশালী বলে তারা সোলজার, বাট অ্যাট দ্য এন্ড তারা কিন্তু মারা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ারের একটা ডার্ক রিয়ালিটি, ঠিক আছে, হয় এ পক্ষের বা ও পক্ষের। দ্য ইঙ্ক অফ ড্রপস এখানে হচ্ছে ইকুয়াল টু বুলেটস অফ ওয়ার। যেমনি প্রত্যেকটা কালির ঠোপা দিচ্ছে না, অমনি মনে হচ্ছে বস হচ্ছে এক একটা বুলেটের ঠোপা দিয়ে প্রত্যেকটা বুলেট দিয়ে প্রত্যেকটা সৈনিককে মারছে, বুঝতে পারছি। একটা মাছি হচ্ছে একটা সৈনিক, একটা কালির ঠোপা একটা বুলেট, বস যেমনি কালির ঠোপা দিচ্ছে মাছির উপর, মনে হচ্ছে যে একটা বুলেট একটা সৈনিককে কিল করলো, বুঝতে পারছি। এটা হচ্ছে ব্যাপার। দ্য ফ্লাই এখানে সিম্বলিজম হচ্ছে এভরি ইয়ং লাইফ, যেটা হচ্ছে মারা গেছে। ফ্লাইটা কিছু সিম্বলিজম প্রত্যেকটা ওই সমস্ত তরুণ সৈনিক যারা হচ্ছে যুদ্ধে মারা গেছে, ঠিক আছে। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট দ্য ফ্লাই ডাইজ, যেরকমভাবে ফ্লাই মারা গেছে, দ্য বস ফরগেটস হোয়াই হি ইভেন স্টার্টেড থিঙ্কিং, বস ভুলে গেছে যে সে কী ভাবতে ছিল, ঠিক আছে। ফর দ্য লাইফ অফ হিম হি কুড রিমেম্বার, আর বস কিন্তু ভুলে গেছে যে সে কী ভাবছিল অ্যাকচুয়ালি। মানে দ্য লস অফ মেমোরি ইকুয়াল টু ইমোশনাল নামনেস কজড বাই ওয়ার। এখানে লস অফ মেমোরি কেন হচ্ছে, কারণ হচ্ছে ইমোশনালি বস হচ্ছে ব্রোকেন হয়ে গেছে যুদ্ধের দ্বারা, ঠিক আছে। তাই জন্য বসও কিন্তু মেমোরি লস করলো, যেমনি উডিফিল মেমোরি লস করছিল না, উনি বসও কিন্তু মেমোরি লস করছে, বাট এন্ডে লস করছে, ঠিক আছে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসলে ওটা লিখতে হবে যে উডিফিল্ড আর বস দুজনে কিন্তু মেমোরি লস করছে, উডিফিল্ড আর বস দুজনে তার ছেলেকে হারাইছে, এগুলো কিন্তু লিখতে লাগবে। বস কেবলমাত্র তার ছেলেকে হারায়নি, বস তার ফিউচারকে হারাইছে, ঠিক আছে। কারণ হচ্ছে যদি ছেলেটা না থাকে তাহলে তার বিজনেসটা কে সামলাবে, তার জন্য ছেলে হারানো মানে ফিউচার হারানো, তার পুরো একটা ডাইনেস্টি বা বংশটা হচ্ছে পুরোটা ধ্বংস হওয়া, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে পড়ে নিবি। মানে দ্য ওয়ার ডিড নট টেক জাস্ট এ লাইফ, ইট টুক অ্যাওয়ে দ্য পারপোজ অফ দ্য বসেস এক্সিস্টেন্স। বস ওয়ারটা শুধুমাত্র বসের ছেলে জীবনটা কাটেনি, ওয়ারটা কী করেছে, বসের কেন বেঁচে থাকার কারণটা কী ছিল, ছেলে, ঠিক আছে। তার জন্য বসের বেঁচে থাকার কারণটাকেও ছিনেছে, ঠিক আছে। তারপরে এখানে বস দেখছি স্ট্রং থাকার চেষ্টা করছে, বাট বস ভিতর হচ্ছে কষ্টে ভেঙে থাকছে, ঠিক আছে। এটা আমরা দেখছি। তারপরে দেখছি যে দ্য গ্রে বিকামস দ্য রিয়েল টু হ্যান্ডেল। এবার আমরা দেখবো যে যখন উডিফিল্ড বলছে যে তার ডটাররা তার ছেলের গ্রেভকে দেখছে, ঠিক আছে, কিন্তু ওই কথাটা শুনে বস ডিস্টার্ব হয়ে গেছে। দ্য আইডিয়া অফ সামওয়ান লুকিং ইনটু দ্যাট গ্রেভ, আইডিয়াটা যে সামওয়ান লুকিং ইনটু দ্য গ্রেভ হোয়ার হিজ সন লাইজ, বস কিরম মনে করছে যে পৃথিবী ফেটে গেছে আর তার ছেলেটা ভিতরে ঢুকে আছে, ঠিক আছে। এইটা তাকে একটা ওয়ারের একটা ব্রুটালিটিকে রিয়ালিটির মধ্যে কনভার্ট করতে সাহায্য করছে, যে যুদ্ধটা কীভাবে একটার পর একটা মানুষকে মারছে, ঠিক আছে। এটা আমরা দেখছি। তারপরে আমরা দেখছি হচ্ছে যে এবার দেখবো যে ফ্লাইটা কীভাবে ওয়ারের ব্রুটালিটিটাকে দেখাচ্ছে, ঠিক আছে। ফ্লাইয়ের সিম্বলিজমটা কী ওয়ারের মধ্যে দিয়ে ওটা আমরা দেখবো। এখানে আমরা দেখছি ওয়ার ইজ নট জাস্ট অন দ্য ব্যাটেল ফিল্ড, ইট ইজ এভরিওয়ার। ওয়ারটা শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে হয় না, ওয়ারটা প্রত্যেকটা জায়গায় হচ্ছে। ইন দ্য ফ্লাই ম্যানসফিল্ড বিগিনস দ্য পেন অফ ওয়ার ইন টু স্মল লন্ডন অফিস। এখানে দেখছি যে ওয়ার্ডটা লন্ডনে ছোট্ট অফিসে ঢুকে গেছে, অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড। লন্ডনের অফিসটা কি ব্যাটেল ফিল্ডে ছিল? নিশ্চয়ই না, অনেকটা দূরে ছিল, কিন্তু যুদ্ধটা জোরপূর্বক ব্যাটেল ফিল্ডটা পরিণত হয়েছে অফিস রুমে, ঠিক আছে। টু শোজ আস দ্যাট ওয়ার্স উন্ডেড ব্লিড অ্যাট হোম টু, মানে বলছে যে ওয়ার কেবলমাত্র ব্যাটেল ফিল্ডে তার রক্তটা ঝরায় না, এটা আমাদের ফ্যামিলির, আমাদের বাড়ির ভিতরেও রক্তটা দেখাতে পারে। দ্য বস এ স্ট্রং ম্যান ইন অ্যাপিয়ারেন্স বিকাম দ্য সিম্বল অফ ব্রোকেননেস। বস যাকে আমরা গল্পটা স্টার্টিংয়ে আমরা স্ট্রং ম্যান হিসাবে দেখছি, এনার্জেটিক দেখছি, গল্পটার এন্ডিংয়ে তিনি ব্রোকেন হয়ে গেছিলেন, ঠিক আছে। জাস্ট লাইক দ্য ফ্লাই হি টর্চার, যেমনভাবে ফ্লাইটাকে সে টর্চার করে ব্রোকেন করছে, অমনিভাবে বসও কিন্তু ব্রোকেন হয়েছে। দিস প্রাইভেট অ্যাক্ট অফ ড্রয়িং এ হেল্পলেস ফ্লাই ইন দ্য ইঙ্ক ইজ নট মিনিংলেস, এটা কিন্তু কোনো মিনিংলেস জিনিস না, ইট ইজ এ ডিপ মেটাফোর ফর দ্য ক্রুয়েলটি অফ দ্য ওয়ার। এটা হচ্ছে ওই মেটাফোর মানে ডিরেক্টলি কম্প্যারিজন করছে, যে ফ্লাইটা যেমনি মরছে অমনি হচ্ছে ব্যাটেল ফিল্ডে প্রত্যেকটা বুলেট দিয়ে এক একটা সোল্ডার হচ্ছে মরছে, তাই জন্য এটা হচ্ছে মেটাফোর, ঠিক আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেন তারপরে আমরা দেখছি যে ইমোশনাল অ্যান্ড মেন্টাল সাফারিং, পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা কেন হয়? এটা ওয়ারের ফলে হয়, ঠিক আছে। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা আমরা দেখতে পাচ্ছি। দ্য ফ্লাইজ রিপিটেড স্ট্রাগল টু সার্ভাইভ, যে ফ্লাইটা বারবার করে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করছে। অনলি টু বি কাস্ট অ্যাগেন মিরর্স দ্য সোলজার ফেস। ওই যে একই কথা, বারবার যেরকমভাবে স্ট্রাগল করছে অমনি মনে হচ্ছে যে সোলজাররা যুদ্ধক্ষেত্রে ফিল করছিল। রিপিটেড ট্রমা, ফিয়ার, সার্ভাইভাল, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো দেখে নিবি, এগুলো আমি কিছু বলছি না, এগুলো ইজি আছে। তারপরে হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট আছে, চেঞ্জিং জেন্ডার রোলস এ শিফট ইন সোসাইটি। ওয়ারের পর যুদ্ধে মেয়েদের যে ভূমিকাটা ওটা আমরা দেখতে পাবো। উইথ সো মেনি মেন ডেড ইন দ্য ওয়ার, যেহেতু ওয়ারে অনেকগুলো মানুষ মারা গেছে, সেই জন্য উইমেন হ্যাড টু টেক দ্য কন্ট্রোল। উইমেনরা এবার ওয়ারের পর সমাজে আস্তে আস্তে করে তাদের নিজের আধিপত্য বিস্তার করতে সাহায্য করছে। এটা কি দেখাচ্ছে? আমাদের দেখাচ্ছে ফেলিয়ার অফ ম্যাসকুলানিটি, যে পিতৃতান্ত্রিক সমাজের ফেলিওরিটি, যুদ্ধটাকে ডিসাইড করে ছেলেরা, ঠিক না। আর যুদ্ধটা হচ্ছে একটা ফেলিওর, এটা আমরা দেখাচ্ছে। কারণ হচ্ছে উডিফিল্ড যুদ্ধে এইসের পর, তার ছেলে মারা যাবার পর বা তার রিটায়ারমেন্টের পর কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? তার ওয়াইফের দ্বারা। মানে এটা হচ্ছে ওটাও দেখাচ্ছে, ঠিক আছে। যে ওয়ারের পর উইমেনরা আস্তে আস্তে করে তাদের নিজের চার্জ নেওয়া স্টার্ট করছে, তারা নিজের কন্ট্রোল করছেন তার নিজের ফ্যামিলিকে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
আমরা আরও দেখতে পাচ্ছি যে কোলাপস অফ প্যাট্রিয়ার্কি, যে যুদ্ধের পর প্যাট্রিয়ার্কি সমাজে কী পতন হয়েছে। দ্য মিথ অফ স্ট্রং ম্যান ব্রেক্স, যে মানুষ যে শুধুমাত্র ছেলেরা যে শুধুমাত্র যে শক্ত থাকবে, ওটা যে একটা মিথ ছিল যে ছেলেরা কাটতে পারে না, ওই মিথটা এই গল্পে ভেঙেছে। ঠিক আছে, আমরা এখানে দুটো মানুষকে দেখতে পাচ্ছি, দুজনাই হচ্ছে ব্রোকেন, একটা হচ্ছে উডিফিল্ড আর একটা হচ্ছে বস। বাট দ্য ডুয়েল ইমেজ কোয়েশ্চেন্স দ্য স্ট্রেংথ অফ প্যাট্রিয়ার্কি অথরিটি। দুটা ইমেজ কোয়েশ্চেন করছে প্যাট্রিয়ার্কি সমাজের অথরিটিকে, কোথায় তোমার সুপিরিয়রিটি, কোথায় তুমি ওয়ার্ড ডিসাইড করেছিলে আর তুমি ওয়ার্ড ডিসাইড করে নিজেই ভেঙে গেলে, মানে এটা প্যাট্রিয়ার্কি সমাজের দুর্বলতা হচ্ছে দেখাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা দেখছি ওয়ার অ্যাজ এ বিজনেস, কারণ হচ্ছে যেমনিভাবে বস তার নিজের অফিসটাকে সাজাই নিয়েছে, যেমনিভাবে বস তার নিজের অফিসে বসে ওই মাছিটাকে মারছে, যেমনিভাবে যুদ্ধের পর ওই হোটেল ম্যানেজাররা হচ্ছে তার বোনের উডিফিল্ডের মেয়ের কাছে 10 ফ্র্যাঙ্কস দাবি করছে, ওটা সমস্তটাই বোঝা যাচ্ছে যে ওয়ার্ডটা হচ্ছে একটা বিজনেস হিসাবে ট্রিট করছে। বোঝা যাচ্ছে, এটা রিডিং করবি তো বুঝতে পারবি, প্রত্যেকটা লাইন আমি বলছি না। দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাসকুলানিটির কী কী পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এটা গল্পে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি বসকে গল্পটা স্টার্টিংয়ে একটা হচ্ছে সাকসেসফুল বিজনেসম্যান হিসাবে, একটা রেসপেক্টফুল ফিগার হিসাবে, একটা ইয়ং এনার্জেটিক ফিগার হিসাবে। বাট গল্পটাতে এখানে দেখছি যে বস কিন্তু একটা ম্যাসকুলানিটির মার্কস পড়ে আছে। ঠিক আছে, বস এখানে সিম্বলিজম অফ পাওয়ার, কন্ট্রোল, ডিগনিটি, ইমোশনাল স্টেবিলিটির হচ্ছে সিম্বলিজম। ঠিক আছে, বসের কমান্ড রিপিট, মানে বসের যেটা কমান্ড আছে, যেটা স্পেশালি যেরকমভাবে বস উডিফিল্ডকে কমান্ড দিচ্ছে, ঠিক আছে, সেইটা হচ্ছে মনে হচ্ছে একইভাবে বস যেরকমভাবে কমান্ড দিচ্ছে, ওটা মনে হচ্ছে যে যেরকমভাবে ওয়ারের সময় কী বলে হচ্ছে নেতাগুলো কমান্ড দেয় না, ওরমভাবে হচ্ছে কমান্ড দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, যেটা প্যাট্রিয়ার্কি সমাজকে চ্যালেঞ্জ করছে। তারপরে হচ্ছে ম্যাসকুলানিটি অ্যাজ এ পারফরমেন্স, নট রিয়ালিটি। However, Mansfield exposes the truth. The boss is not as strong as he pretends. রাইটার এখানে কী বলছে যে বসকে যেরকমভাবে স্ট্রং মনে হয়, অ্যাকচুয়ালি বস কিন্তু ওরমভাবে স্ট্রং না। ঠিক আছে, কারণ হচ্ছে বস যখনই তার ছেলের মৃত্যুর কথা শুনছে, তখন হচ্ছে বস কিন্তু একদম ভিতর থেকে ভেঙে গেছে, এমনকি তার চোখের জলটা পর্যন্ত বেরোচ্ছে না, যেটা হচ্ছে তার ইমোশনাল রিপ্রেশনের একটা কারণ। ঠিক আছে, বস কেন কাঁদতে পারছে না, কারণ হচ্ছে ম্যাসকুলানিটি তাকে কাঁদতে অ্যালাউ করতে দিচ্ছে না, তার মধ্যে যেটা ম্যানহুড আছে যেটা তাকে অ্যালাউ করছে না, যে ছেলেটা কাঁদতে পারবে না, এটা হচ্ছে ফেলিয়ার অফ ম্যাসকুলানিটি। ঠিক আছে, তারপরে হচ্ছে বস যেরকমভাবে ফ্লাইকে টর্চার করছে, ওটা হচ্ছে একটা ফেলিয়ার অফ ম্যাসকুলানিটি, কারণ বস হচ্ছে নিজের কষ্টটা যখন মানতে পারছে না, তখন বস তার নিজের থেকে কম পাওয়ারফুল একটা জীবের উপর টর্চার চালাচ্ছে, মানে ছেলেদের প্যাট্রিয়ার্কি সমাজের এটা হচ্ছে দুর্বলতা, ওটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওটা পড়ে নিবি। তারপরে হচ্ছে আচ্ছা ওটাই আছে, তারপরে আমরা দেখাচ্ছি আচ্ছা ওটা এটাই আছে, একই জিনিস লেখা আছে, এগুলো পড়তে লাগবে না, এগুলো তো সবই বলতেছি। আচ্ছা, এটা লাস্ট হচ্ছে আমাদের থিম অফ মেমোরি, এটা বলে তারপরে এটা হচ্ছে শেষ। গল্পটার স্টার্টিংয়ে দিচ্ছে উডিফিল্ড কিন্তু তার মেমোরি কিন্তু হারাইছে। ঠিক আছে, উডিফিল্ড বসের অফিসে এসে আর ভুলে গেছে যে কী বলতে চাইছিল, আর গল্পটার এন্ডিংয়ে আমরা কি দেখছি যে বস কী ভাবছিল ওটা হচ্ছে ভুলে গেছে, মানে দুটাই হচ্ছে মেমোরি লসের একটা সিম্বলিজম। মেমোরি লস কেন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার 1-এর জন্য মেমোরি লস হচ্ছে, কারণ ওয়ার্ল্ড ওয়ার 1-এর জন্য আমাদের পিএসটিডি যেটা আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা হচ্ছে ওটা হচ্ছে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে মেমোরি লসের কারণ। ঠিক আছে, আচ্ছা বস যে তার অফিসটা যে সাজাইছিল ভালো করে, ওটা কি তার মেমোরি লসের সিম্বলিজম না? ডেফিনেটলি হ্যাঁ। কেন? কারণ বস হয়েছিল ওই সাজানোটা দিয়ে তার ছেলের মৃত্যুর কথাটা ঢাকতে চাইছিল, তার নিজের মধ্যে যেটা কষ্টটা আছে ওটা চাপতে চাইছিল, মানে বস মেমোরিটাকে ভুলতে চাইছিল, তাই জন্য বস হচ্ছে অমনি করে সাজাইছে। বুঝাচ্ছে, ওটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে হচ্ছে মেমোরি হচ্ছে একটা ওয়ে অফ অ্যাভয়েড পেন। মেমোরি হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা কখনো কখনো আমাদের পেনটাকে অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, আচ্ছা এগুলো পড়বি, এগুলোতে তো যতটা না আমি বলবো ওর থেকে ভালো পড়ে ভালো করে ফিল করা যাবে। যেটা হচ্ছে বলার কোথায় একটা লাইন ছিল ওটা বলছি। আচ্ছা, এটা আমাদের জীবনে যদি মেমোরি না থাকে তাহলে জীবনটা আমাদের এমটি লাগবে, মিনিংলেস লাগবে। এমনকি পেনফুল মেমোরিজ লাইক দ্য ডেথ অফ এ সন আর ইম্পর্টেন্ট ফর এ মিনিংফুল লাইফ। যদি ওটাও না থাকে তাহলে আমরা কষ্টতে পড়ে যাবো, কারণ গল্পটার এন্ডিংয়ে আমরা কি দেখছি, বস কী ভাবছিল সে ভুলে গেছে, মানে বস এবার বুঝতে পারছে না তার জীবনের উদ্দেশ্য কী। ঠিক আছে, যদি মেমোরি ছিল তার মানে কি একটা উদ্দেশ্য আছে যে না আমি আমার ছেলের কষ্টটা নিয়ে পাচ্ছি, বাট তখন ভুলে গেছে, তখন তো মানে ভুলে গেছে ব্যাপারটা। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এগুলো একটু পড়ে নিবি। ঠিক আছে, আমি বেশি কিছু আর বলছি না এখান থেকে। আর লাস্ট যেটা আমার কাছে একটা বলার কথা, এটা বলে শেষ, যে কী মনে হচ্ছে যে বস কালি দিয়ে মাছিটাকে মারছে, হাত দিয়েও তো মারতে পারতো, মাছিটাকে তুলে নিল, যদি মারারই হতো তো হাত দিয়ে মারতে পারতো, কালিটা দিয়ে কেন মারছে কী মনে হয়? সে তো ঠিক, হাতটাও তো বোমের মতো কাজ করছে। আচ্ছা হাত দিয়ে তরবে তরবে মারা যাবে না, বোতলের ভিতরে ঢুকায় কষ্ট করে মারবে দিয়ে, কালিটা দিয়ে কেন মারছে? ইন্ডিয়া পাকিস্তানে যখন পার্টিশন হয় তখন কেমনি হয়েছিল, একটা অফিসে বসে র্যাড ক্লিফ একটা অফিসে বসে ম্যাপের উপর দাগ টেনে চলে গেল, এটা ইন্ডিয়া এটা পাকিস্তান। তখন কি হলো, একটা কলম একটা কালি একটা ব্লটিং পেপার নিয়ে কিন্তু দাগটা টানছিল, বুঝতে পারছিস? আর এই পার্টিশনটার জন্য কত মানুষ মরছে, বুঝতে পারছিস? মানে ওয়ার বা যে কোনো মানুষ যখন হোলসেলে মারা যায় তখন মারা যায় কেন? কারণ হচ্ছে একটাই, যে একটা অফিস একটা কলম একটা হচ্ছে কালি।
ওই 3টা জিনিস যদি না থাকতো তাহলে না পার্টিশন হতো, না ওয়ার হতো, না মানুষ মরতো। ওই জন্য কালি দিয়ে মারছে, ওই জন্য ব্লটিং পেপার দিয়ে মারছে। বুঝালো ব্যাপারটা? বুঝতে পারলি কেন কালি দিয়ে মারছে? এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার ব্যাপারটা শেষ হলো, ক্লাসটা